করা যাবে না কেন, করা যেতে পারে, বা একটু মডিফাই করে ফেলেন। ক্যানভাতে তো পাবেন, ক্যানভাতে যায়েন, ক্যানভা দিয়ে বানাইছেন এটা, ক্যানভাতে সব ডাটা হ্যাঁ, আছে, তাইলে ওইখান থেকে একটু মডিফাই করে দিয়ে দেন। ওই তো মানে আচ্ছা আমি ওইটা দেখাই দিই, এটা সিম্পলই তো। এই যে দেখেন, ওই যে ভিজিট রেজলিউশন সেন্টারে যাবেন, এখানে মডিফাই দ্য অর্ডার বা এক্সটেন্ড দ্য ডেলিভারি রাসবেট দ্য ক্যান্সেল দিস অর্ডার, যে কোনো একটা ক্লিক করবেন। তাহলে এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম এটা ক্লিক করলেন, তাহলে একটা রিজন দেবেন, রিজন দেবে বা আদার দিয়ে একটা কারণ লিখতে হবে এখানে। এরপর কন্টিনিউ মারবেন, এরপর যে টাইম চাইবে দেখেন কতদিন দরকার, আমার 2 দিন দরকার। আর একটা বায়ারকে এক্সপ্লেইন ওয়াই ইউ উড লাইক টু এক্সটেন্ড ইউর ডেলিভারি টাইম, এটা বায়ারের কাছে যাবে, এইটা লিখবেন, এরপর সেন্ড করে দিলেন। এই যে একটা টাইম বাড়বে। উনি যদি মানে উনি অ্যাকসেপ্ট করা লাগবে নাকি হ্যাঁ বাইরে উনি অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করবে? করা লাগবে, হ্যাঁ বাইরের অ্যাকসেপ্ট করা লাগবে। যদি এক্সপেক্ট না করে ভাই? কিচ্ছু করার নাই, ওই যে এর মাঝে যদি আপনার ডেডলাইন শেষ হয়ে যায় আর সে যদি এটা ডিক্লেয়ার মারে, তাহলে লেট ডেলিভারি। ও মানে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে নাকি? হ্যাঁ অর্ডারটা বলতে মানে অর্ডার যে ডেলিভারি না তো করে আমি তো দিতে ডেলিভারি পারলাম। দিতে পারেন, বাট ওটা লেট ডেলিভারি হয়ে যাবে। সো সে যদি না আসে, ওই আপনি আপনার কাজ শেষ করেন, কাজ শেষ করে অর্ডার ডেলিভার করে দেন, করে বলেন যে ও আজকে ভাই সব ইনফরমেশন তো হে আমারে দিছেন, আমারে অর্ধেক ইনফরমেশন দিছে আর কি। ধরছে, তখন আপনি এই যে টাইম এক্সটেন্ডের জন্য বইলেন, মেসেজ দিতে থাকেন, একটা না আমি মেসেজ দেন, আমি ইমেল যাবে, ইমেল আমি গেলে আসবে, সে মেসেজ দেন আমি আপনি। বলছি আমি বলছি আর কি, ওর যে ডেট বাড়াইতে হইব, আপনি যে তুলে থোড়া ইনফরমেশন দিতে হইলে তাইলে ডেট তাহলে বাড়াইতে হইব। ওইভাবে টাইম বাড়িয়ে দেন, আর আর মেসেজ দেন, রেগুলার মেসেজ দেন, হয়তো বা খেয়াল করে না, কয়েকটা মেসেজ দিলে এই ইমেইলের নোটিফিকেশন যাবে, ইমেইলের নোটিফিকেশন ডিরেক্ট যাবে। ইমেইলে মেসেজ দিছি ভাই, মেইল আনছিলাম, ইমেইলে মেসেজ দিছি। বুঝতে পারছি। এবারে ফেসবুক কি ক্লাসিক ভার্সন আছে এখন ভাই? জি ভাই। আমি এক্সটেনশন ইউজ করি আমি এক্সটেনশন করছি ভাই সাকিব ভাই, আমি চিন্তা আমার করলাম না এখন কাছে ভালো। এক্সটেনশন দিয়ে এটা করা যায় ওল্ড না। নিউ ভার্সনের জয় সিলেক্ট করা যায় না, যে আচ্ছা আমার লোকেশন আমার আমার ডেট। আমার একবার ওই যে মানে আপনাদের যে মানে ক্লাসি না, এই যে ডিজিটাল ভার্সন, ওইটা একটু ইউজ করার একটু সুযোগ দেন তো, কোন এক্সটেনশন ইউজ করে কি করা যায়? ওইটা শুধু আপনি ক্লাসিকের জন্য না, আছে, না, না, এমএর জন্য তো নাই। বুঝতে পারছি। আপনি অপেরাতে গুগলে অপেরা এক্সটেনশনে সার্চ মারেন, তাহলে তাইলে পাইতে পারেন। পুরান আমলের মানুষ তো দরকার নাই যে শুধু রিস্ক নিয়ে। না কিছু নাই তো, এই যে বাম পাশে যে অপশন পেতেছেন এইগুলো নাই। আচ্ছা কে আছেন, ইফতিখার ভাই আছেন? জি ভাই। শুরু করে দেন তাইলে, আপনার যেটা দেখানোর বাকি আছে। আমার কি, আচ্ছা তাহলে যদি বলেন তাহলে আমি আজকে এসইও মানে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও না আপনি মোটামুটি সবার ধারণাগুলো দিব। ফিডব্যাক আর নেন, সবার ফিডব্যাক নেন আগে, গত ক্লাসে কি করছিলেন, হ্যাঁ, আজকে মানুষ আগে কম আমি গেল, আপনার ক্লাস বলতেছি, কি পছন্দ হয় না মানুষের, মানুষ কমে গেল। বলাটা শেষ করি তারপরে বলতেছি। আচ্ছা যে ঠিক আছে। আমার ইচ্ছা হচ্ছে যে আমি অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও এই তিনটা বিষয়ে কথা বলবো। তবে কথা বলবো মানে মানে বেশি, আর দেখাবো কম। তো গল্পের মাধ্যমে সবকিছু মানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই বিষয়ে আপনাদের কি মতামত, নাকি সরাসরি আমি ভিডিওটা শুরু করবো আর কি, ক্লাসটা শুরু করবো? মানে গল্পের মাধ্যমে বললে অনেকে ভাই বেসিক ভালো হয়, আছে তাদের জন্য সুবিধা হবে। ভাই ভাই যেভাবে ভালো হয় আপনি যেভাবে কমফোর্টেবল হয় আর কি ওই সময় ওভাবে দিয়ে দেন। আচ্ছা তাহলে তাহলে প্রথম আমি যেটা বলতেছি যে আমি নরমালি আমার লাইফ স্টাইল থেকে আর কি। আমার আব্বু অনেক আগে সোনালী ব্যাংকে জব করতো, তো সোনালী ব্যাংক থেকে জব জব ছেড়ে দিল। জব ছেড়ে দেওয়ার পরে উনি ব্যবসা শুরু করছে। ওনার তখন পুঁজি ছিল মানে 2100 টাকার মতো। আচ্ছা ভাই স্ক্রিন শেয়ার 2100 করে টাকা কথা দিয়ে বলেন। পুঁজি দিয়ে ব্যবসা শুরু ভাই করছে। একটা মিনিট, স্ক্রিন শেয়ার করে জি, কথা বলেন, স্ক্রিন শেয়ার করে কথা বলেন, তখন আর কি মনোযোগটা থাকে, আচ্ছা ওকে, মনোযোগ থাকে না অনেকের। আচ্ছা ওকে। উনি আনুমানিক 2100 টাকার মতো পুঁজি নিয়ে শুরু করছে ব্যবসা। ব্যবসা শুরু করার পরে মোটামুটি ওইটা কয়েক লক্ষ টাকায় কনভার্ট হয়। তো বিষয়টা হচ্ছে ওইটা একদিনে হয় নাই, এটা অনেক দিনে হয়েছে। তো ঠিক একইভাবে যখন আমরা গুগলে একটা ডোমেইন কিনি, তখন ওই একদিনে আপনার কিছু হবে না। মানে ডোমেইনের বয়স যত বাড়বে আপনার পরিচিতি তত বাড়বে, এবং পরিচিতি বাড়ার কারণে আপনার মানে সেল কাস্টমারের সাথে পরিচিতি বেশি হবে এবং আপনার সেলটা বাড়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে ডোমিনেজের একটা উদাহরণ।
অথরিটি, ডোমিনের অথরিটি যদি বলি, তাহলে ওই যে আব্বুর কাছে যে যে কাস্টমার যারা আসছিল, ওরা যখন মানে আব্বুর সাথে ব্যবহার ভালো লাগছে কিংবা ওনার কাছ থেকে ভালো একটা সার্ভিস পেয়েছে, ওই যে অথরিটি, ওইটা একটা মানে ট্রাস্ট, ওইটার উপর নির্ভর করে। তো ওই ট্রাস্টটাই হচ্ছে অথরিটি। মানে আপনি আপনার ওয়েবসাইটের যখন ট্রাস্টটা তৈরি করবেন, তখন আপনার ওয়েবসাইটের অথরিটি বাড়বে। আর ট্রাস্ট তৈরি হয় মূলত দুই ভাবে। একটা হচ্ছে ধরেন আপনার দোকানে যদি অতিরিক্ত কাস্টমার আসে, তাহলে আপনার অথরিটি বাড়বে, মানে ট্রাফিক যদি আসে তাহলে অথরিটি বাড়বে। আর দ্বিতীয় হচ্ছে আপনাকে যদি কেউ রেফার করে যে অমুকের দোকানে চলে যান, অমুকের দোকানে গেলে এমন জিনিস পাবেন, সেক্ষেত্রে অথরিটি বাড়বে, মানে ব্যাকলিংকের কথা আমি বলতেছি আর কি। আচ্ছা, যাই হোক, এখন দ্বিতীয় কথা, মানে এটা হচ্ছে এক্সাক্টনেস ডোমেইন। এটা বর্তমানে তেমন একটা র্যাঙ্কিং ফ্যাক্টর না, তারপরেও মোটামুটি র্যাঙ্কিং ফ্যাক্টর যে না তা কিন্তু না। কারণ ওইটা হচ্ছে ধরেন মধুবন বা বনফুলের কথা যদি বলেন, তাহলে আপনার স্পেসিফিক কিছু জিনিস মাথায় আসে, যেমন ওদের এখানে গেলে ভালো মিষ্টি পাবেন, ভালো চকলেট পাবেন। তো ওই এক্সাক্টনেস ডোমেইনটা যদি ওইরকমই হয়, সেক্ষেত্রে হয় কি, যেমন pdfbook.com, তাহলে আপনি নাম শোনার পরে বুঝতে পারবেন যে ওই ওয়েবসাইটে কি পাওয়া যাবে। তো ওই জন্য এক্সাক্ট ম্যাচ ডোমেইনটা অনেকটা মানে আপনার ট্রাফিক বৃদ্ধির জন্য মানে কারণ হতে পারে। আর ডোমেইন রেজিস্ট্রেশনের লেন্থ, এখন বিষয়টা যদি আমি আপনাকে বলি, ধরেন আপনার বাজারে নতুন একটা ওয়ালটনের শোরুম খুলছে, ওয়ালটন ওদের শোরুমে বলছে যে 5 বছরের আপনাকে কোনো একটা পণ্যে আপনাকে ইয়া দিবে, ফ্রি সার্ভিস দিবে বা ওয়ারেন্টি দিবে। আবার একই বাজারে পুরনো একটা ওয়ালটনের শোরুম আছে, এখন আপনি কোনটা থেকে কিনবেন? দুজনই কিন্তু 5 বছরের মানে ওয়ারেন্টি দিচ্ছে, কিন্তু আপনি চেষ্টা করবেন যেটা পুরনো আছে ওইটা থেকে নিতে, কারণ যে পুরনো আছে সে বেশি দিন টিকতে পারে বাজারে, কিন্তু যে নতুন সে কিছুদিন পরে দোকানটা বন্ধ করে দিতে পারে। সে কারণে আপনি নর্মালি যদি চিন্তা করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে পুরনো দোকান, ওই দোকান থেকেই আপনি কিনবেন। ওইটা হচ্ছে আপনার ডোমেইন যদি বেশি দিনের জন্য রেজিস্ট্রেশন করা থাকে, সেক্ষেত্রে গুগল আপনাকে বেশি বিশেষ করে এবং বেশি প্রায়োরিটি দেয়। সেজন্য আমাদের ডোমেইনটা চেষ্টা করতে হবে 2-3 বছরের বেশি আর কি ইয়া নিয়ে রাখতে, মানে ডোমেইনের মানে রিনিউ করে রাখতে। তৃতীয় কথাটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন ওইটা, আর মানে দোকানের পণ্যগুলা, আর টোটাল যে পণ্যগুলা নিয়ে কাজ করবেন ওইটা হচ্ছে আপনার নিশ বলতে পারেন, নিশ। তো নিশ জিনিসটা কি আমি আপনার বলি, ধরেন আপনি মিষ্টির দোকান করতেছেন, এখানে আপনার মিষ্টির দোকানের মধ্যে জিলাপি পাওয়া যাবে, আপনার নিমকি পাওয়া যাবে, মিষ্টি পাওয়া যাবে, এই ক্যাটাগরির যে জিনিসগুলো আছে ওইগুলো আপনার দোকানে পাওয়া যাবে। ওইটা হচ্ছে কিওয়ার্ড, মানে স্পেসিফিক কোনো একটা জিনিস আপনি ইয়া করতেছেন, ওইটা হচ্ছে কিওয়ার্ড। তো আমার আব্বুর ব্যবসার মধ্যে মানে নিশ এবং কিওয়ার্ড দুইটাই ছিল বেশ ভালো, যার কারণে ওনার ব্যবসাটা বেশ জনপ্রিয় ছিল। ধরেন আপনারা যদি আমি এই মুহূর্তে বলি যে কোন একটা আনকমন জিনিসের নাম, যে ওইটা কিনে আনেন, ওইটা যদি আপনি পুরো শহরে মানে খুঁজে না পান, তাহলে যে কেউ আপনার বলে দিবে যে সাত্তার মেয়ের দোকানে চলে যান, সাত্তার মেয়ের দোকানে গেলে ওই জিনিসটা পাবেন। ঠিক আছে, ওইটা হচ্ছে একটা হচ্ছে ব্যাকলিংক হিসেবে কাজ করে। মানে আপনি আনকমন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার কম্পিটিশনও কম থাকবে, আবার আপনি ব্যাকলিংক পাবেন, মানে রেফার পাবেন। আর একটু আগে বলছিলাম যে ইউজার ফ্রেন্ডলি, ওই যে ওয়েবসাইট যদি আপনি ইউজার ফ্রেন্ডলি তৈরি করেন, মানে একটা সুপার শপ যদি আপনি ইউজার ফ্রেন্ডলি করেন, মানে সুপার শপের একদিক থেকে মানুষ ঢুকলে যাতে ঘুরতে ঘুরতে না বেরোতে হয়, মানে ইচ্ছা করলে এক রেখে আরেক রেখে যাতে যাইতে পারে, মানে সহজভাবে যদি সিস্টেমটা রাখেন, তাহলে ওইটা কিন্তু গুগলের জন্য বেশ ভালো এবং আপনার ট্রাফিকের জন্য বেশ ভালো। মানে এই কথাগুলো শেষ করার পরে আমি অন পেজ এসিও করবো, মানে ওইটাও দেখাবো। ইউজার ইউজিবিলিটি ওটাও আচ্ছা মোটামুটি দেখাইছি। ইউজফুল কন্টেন্ট, আপনার যদি কন্টেন্টটা ইউজফুল না হয়, তাহলে কোনোভাবেই আপনি ব্যাকলিংক করেন আর যাই করেন না কেন, আপনার কোনো কাজে আসবে না। অন পেজ অপটিমাইজেশন আপনার বাধ্যতামূলক। কিওয়ার্ড মানে কিওয়ার্ড যেটা নিয়ে কাজ করবেন ওইটা টাইটেলের মধ্যে থাকা বাধ্যতামূলক, ওইগুলো আমি পরে মানে এর মধ্যে কথা বলবো। আর মোবাইল ফ্রেন্ডলি তো আমি আগেই বলছি গতকালকের পরশু দিনের ক্লাসে। আর ওই যে আপনাদের বলছিলাম গতদিন ক্যানোনিক্যাল ইউআরএল,
ক্যানোনিক্যাল ইউআরএল এটা কিন্তু মূলত একটা ওয়েবসাইট, কিন্তু গুগলের কাছে 4টা ওয়েবসাইট। মানে আমি এই লিংকে ঢুকলেও আমার ওয়েবসাইটে ঢুকবে, এই লিংকে ঢুকলে আমার ওয়েবসাইটে ঢুকবে, এই লিংকে ঢুকলেও আমার ওয়েবসাইটে ঢুকবে, এই লিংকেও সেম। তো এটা হচ্ছে ক্যানোনিক্যাল ইউআরএল, আপনার কোনো একটাকে সেটআপ করে দিতে হবে গুগলের কাছে। ধরেন আমি যদি এটা একটু এক্সাম্পল দেখাই, ওইটার যদি একটু এক্সাম্পল দেখাই, মানে ওখান থেকে বেশিরভাগ প্রিমিয়াম থিমে কিন্তু এটা ক্যানোনিক্যাল ইউআরএল সেটআপ করা থাকে। আর যদি এখন তো সেটআপ করা না থাকে তাহলে ইউএসটিসিও বা কোনো একটা আপনার টুলের মাধ্যমে ক্যানোনিক্যাল ইউআরএলটা আপনার সেটআপ করে নিতে হবে। কন্ট্রোল এফ সি এন ও, এই দেখেন ক্যানোনিক্যাল ইউআরএল আমার এইচটিটিপিএস দেওয়া, www কিন্তু দেওয়া নাই। আমি যদি এখন ব্যাকলিংক তৈরি করি তাহলে এই লিংকের মাধ্যমে যদি ব্যাকলিংক তৈরি করি তাহলে আমার র‍্যাঙ্ক করার চান্স বেশি। তবে একটা জিনিস হচ্ছে ব্যাকলিংক করার ক্ষেত্রে এই 4টা টেকনিকই ব্যবহার করব। 4টা টেকনিক যদি ব্যবহার করি তাহলে আমার ব্যাকলিংক হবে কথা সত্য, মানে 4 ভাবে ভ্যালু পাস করবে, কিন্তু কথাটা হচ্ছে স্প্যাম স্কোর বেড়ে যাওয়ার চান্স কম থাকবে। আর এই ক্যানোনিক্যাল ইউআরএল যদি সেটআপ করা না থাকে তাহলে কিন্তু গুগল 4 বার ইন্ডেক্স করবে, আমার ওয়েব পেজকে 4 বার ইন্ডেক্স করবে এবং একটার কন্টেন্টে আরেকটার কাছে কপি দেখাবে। ইমেজ অপটিমাইজেশন বাধ্যতামূলক দরকার, মানে কন্টেন্ট রেজেন্সি এটা কি, আচ্ছা ধরেন 2018 সালে আপনি একটা মানে আর্টিকেল পাবলিশ করছেন। প্রায় সময় দেখা যায় যে নীল পেটেল বা অনেক ওয়েবসাইটে গেলে দেখা যায় 2018 সালে 19 সালের একটা মানে আর্টিকেল পাবলিশ করা 2020 সালে ওইটা করে কি ওই যে আপনার টাইটেলটা চেঞ্জ করে 2020 বানিয়ে দেয়। ওইটা হচ্ছে মানে গ্রেট মানে মেথড। তো ওইটা ব্যবহার করলেও ভালো, না করলেও সমস্যা নাই, তবে ব্যবহার করা ভালো, মানে ইনস্ট্যান্ট কিছু ট্রাফিক পাওয়া যায়। আপনার কিওয়ার্ড H2 অথবা H3 মানে H3 ট্যাগের মধ্যে থাকবে, আউটবাউন্ড লিংক থাকতে হবে। আউটবাউন্ড লিংক থাকতে হবে বলতে আমি এই জিনিসটা বুঝাই। আউটবাউন্ড লিংক ওইরকম যে ধরেন আপনি যদি কিছু সমাজের ভালো মানুষের সাথে চলাফেরা করেন তাহলে আপনার মানে ক্যারেক্টার মানুষ বুঝতে পারবে যে আপনি কেমন মানুষ। কিন্তু যদি আপনি কোনো সাইটকে আউটবাউন্ড লিংক দেন সেক্ষেত্রে আপনার কিন্তু অথরিটি কমতে পারে, কারণ হচ্ছে আপনি খারাপ মানুষ, গুগলের কাছে আপনি খারাপ, যার কারণে আপনি খারাপ সাইটকে আপনি আউটবাউন্ড মানে ব্যাকলিংক দিতেছেন। আর গ্রামার স্পেলিং মিস হওয়া যাবে না। তাছাড়া আমাদের মানে ওয়েবসাইটে বেশি সময় মানুষকে ধরে রাখার জন্য ইমেজ ব্যবহার করতে পারে, ভিডিও মানে ব্যবহার করতে পারে। ইমেজ ব্যবহার এবং ভিডিও ব্যবহার মোটামুটি 80% দরকার বলবো। ইমেজ তো মাস্ট লাগবেই, ভিডিও রাখলে ভালো হয়। কি অনেক সময় আমার ওয়েবসাইটে যদি আপনি প্রবেশ করেন তাহলে দেখা যাবে যে প্রায় ইয়ার করে আমার একটা ভিডিও রাখা। এর মূল উদ্দেশ্যটা হচ্ছে আর্টিকেলটা পড়তে পড়তে কেউ যদি আমার ভিডিওটা দেখে সেক্ষেত্রে হবে কি আমার ওয়েবসাইটে একজন মানুষ বেশি সময় থাকবে। ধরেন এই ভিডিওটা যদি 5 মিনিটের হয় আর 5 মিনিট যদি এখান থেকে বসে দেখে, তার মানে সে আমার ওয়েবসাইটে 5 মিনিট ভিজিট করে। আমি চেষ্টা করি সবসময় মানে আমার প্রতিটা ভিডিওর মধ্যে রিলেভেন্ট একটা মানে প্রতিটা আর্টিকেলের মধ্যে রিলেভেন্ট একটা ইয়া রাখতে, ভিডিও রাখতে। ব্রোকেন লিংক বলতে কি? ব্রোকেন লিংক ধরেন আমার এই আর্টিকেলটা আমি কোনো এক জায়গায় মানে ব্যাকলিংক তৈরি করছি, কিন্তু এই আর্টিকেলটা কিছুদিন পরে আমি ডিলিট করে দিছি কিংবা আমার ওয়েবসাইটটা ডিলিট হয়ে গেছে, তো এটা মৃত লিংক হয়ে যাবে। আর এইটা অন্য সাইটে যে সাইটে থাকবে এই লিংকটা, ওই লিংকটা মানে মানে ভিজিটরদের কনফিউজ করবে, মানে অনেক ভিজিটর ক্লিক করার পরে ওই ওয়েবসাইট পাবে না, এতে কনফিউজ হবে। যার কারণে ব্রোকেন লিংক মানে আপনার মানে আপনার ডোমেইনের র্যাঙ্ক কমাতে সাহায্য করে। তাহলে আমরা সবসময় চেষ্টা করব আমাদের ওয়েবসাইটে যেন কোনো ব্রোকেন লিংক থাকে না। আবার দ্বিতীয় হচ্ছে ব্রোকেন লিংক আমরা প্রায় সময় আমাদের কম্পিটিটরদের সাইটে গিয়ে চেক করব, যে মানে ব্রোকেন লিংক চেক করার মাধ্যমে বিভিন্ন মানুষকে আমরা মানে ইয়া করব যে ভাই আপনার তো ওয়েবসাইটে একটা ব্রোকেন লিংক আছে, আপনি ওই ব্রোকেন লিংকটা রিপ্লেস করে আপনি আমাকে একটা লিংক দিয়ে দেন। ওইটা ইমেইলের মাধ্যমে আমরা যোগাযোগ করে মানে ব্যাকলিংক পেতে পারি। এটা কিন্তু ব্রোকেন লিংকটা একটু কাটাকাটি করবেন, ব্রোকেন লিংক আপনারা একটু কাটাকাটি করেন তাহলে হবে কি ওই মানে আপনি ব্যাকলিংক করতে পারবেন ব্রোকেন লিংক খুঁজে বের করে। আর অ্যাফিলিয়েট লিংক বলতে কি আমাদের ওয়েবসাইট তৈরি করার মূল উদ্দেশ্যটা হচ্ছে টাকা ইনকাম করব, কিন্তু টাকা ইনকাম করতে গিয়ে যদি 100% আর্টিকেলই আমরা টাকা ইনকামের জন্য করি তাহলে এটা কিন্তু গুগল মানে ভালো চোখে দেখে না। আমরা কি করব আমাদের ওয়েবসাইটে মানে টাকা ইনকাম তো করব, তবে
মানে প্রতিটা আর্টিকেল থেকে টাকা ইনকাম করবো না, ধরেন 60% আর্টিকেল দিব আমরা মানুষকে কিছু জানানোর জন্য বা শেখানোর জন্য ইনফরমেশন রিলেটেড, আর 40% আমরা অ্যাফিলিয়েট নিব, যত মানে কম নেওয়া যায় ভালো আর কি। ইউআরএল এর একবারে ছোট রাখা যাবে না। ইউআরএল এর লেন্থ বলতে এখানে একবারে ছোট রাখা যাবে না, যেমন পাওয়ারফুল পর্যন্ত যদি আমি রেখে দেই তাহলে গুগল বুঝতে পারবে না পাওয়ারফুল কি। আবার আমার এখানে দেখেন মোটামুটি পাওয়ারফুল কোয়ালিটি ব্যাকলিংক, এখন গুগল দেখলে বুঝতে পারবে যে এই আর্টিকেলটা আমার কি নিয়ে লেখা। আবার অতিরিক্ত লম্বা করা যাবে না, তাছাড়া ওইগুলোর মধ্যে সংখ্যা ব্যবহার করবে না, তাছাড়া ওই মাঝখানের ড্যাশ টু সেগুলা বাদ দেওয়া যাবে না, মানে যেভাবে আর কি গুগল বুঝতে পারে ওইভাবে আমরা মানে ইউআরএল গুলো তৈরি করব। ওয়ার্ডপ্রেসের ট্যাগ তেমন একটা কাজ করে না বর্তমানে, কারণ হচ্ছে বর্তমানে ইউএসড প্লাগইনস ইউজ করে না, র্যাঙ্কম্যান ইউজ করে না, ওইগুলা কিন্তু অটোমেটিক্যালি দিয়ে দেয়। আর ক্যাটাগরিটা সিলেক্ট করা বাধ্যতামূলক, ক্যাটাগরি সিলেক্ট করলে গুগলের রোবট বুঝতে পারে যে আপনি মানে কি নিয়ে কাজ করতেছেন বা কোন ক্যাটাগরির আন্ডারে ওইটা ইয়া করে। আর ফোকাস কিওয়ার্ডটা আপনার ইউআরএল এর মধ্যে রাখা বাধ্যতামূলক, যেমন আমার পাওয়ারফুল কোয়ালিটি ব্যাকলিংক হচ্ছে আপনার মেন কিওয়ার্ড, মেন কিওয়ার্ডটা হচ্ছে পাওয়ারফুল কোয়ালিটি ব্যাকলিংক, আমি ওই ইউআরএল এর মধ্যে রাখছি ওই জিনিসটা আপনারা ইউআরএল এর মধ্যে রাখার চেষ্টা করবেন। তারপরে আচ্ছা ইউআরএল এর স্ট্রিং জিনিসটা আমি একটু যদি বুঝাইতে যাই তাহলে আমি একটু গুগলে সার্চ দিতে হবে। যেমন এই .com এর পরে অ্যাবাউট আস এখানে লেখা দেখা যাচ্ছে, এই অ্যাবাউট আস তার মানে আমি কি বুঝলাম যে এই পেজের মধ্যে যদি আমি ঢুকি তাহলে অ্যাবাউট আস পাবো। এই পেজের মধ্যে ক্যাটাগরির আন্ডারে আপনার একটা ইয়ে আছে, আইটি আছে, এটার মধ্যে প্রাইভেসি পলিসি আছে, মানে ইউআরএল থেকেই বোঝা যাচ্ছে। সিম্পল পেজ এটা হচ্ছে ক্যাটাগরির ভিতরে ইনফরমেশন নামে একটা ক্যাটাগরি আছে, ইনফরমেশনের পেজটা ইন্ডেক্স হয়েছে। গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর এটা ওইটা হচ্ছে আপনার টোটাল, মানে ওইটা এইভাবে রাখলে ওইটা গুগল প্রায়োরিটি দেয় এবং গুগলের রোবট বুঝতে সুবিধা হয়। ইউআরএল স্ট্রিং বলা হয় এটাকে। রেফারেন্স এন্ড সোর্স, এখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন গুলা কালেক্ট করি এবং ইনফরমেশন গুলা কালেক্ট করার পরে আমাদের উচিত হচ্ছে যে জায়গা থেকে আমরা ইনফরমেশন গুলা কালেক্ট করি ওই জায়গাকে যদি আমরা লিঙ্ক করে দেই, একটা ব্যাকলিঙ্ক দেই, তাহলে আমাদের লস হবে না বরং লাভ হবে। কারণ গুগল মনে করবে যে আমরা ওই জিনিসের উপর অনেক ঘাটাঘাটি করছি, অনেকের কাছ থেকে জিনিসটা জানছি, জেনে তারপরে আপনার এই ইনফরমেশনটা দিতেছি। এই জন্য আপনার মানে আর্টিকেলের র্যাঙ্ক বাড়ার চান্স অনেকটা বৃদ্ধি পাবে। আর সাইট ম্যাপ ওই যে একটু আগে এক বাইরে বলছিলাম যে আপনার ওয়েবসাইটে সাইট ম্যাপ তৈরি করা নেই, এই ওয়েবসাইটের ভিতরে ঢোকার পরে সাইট ম্যাপ মানে আপনার সেটআপ করা বাধ্যতামূলক। সাইট ম্যাপ যদি আপনি ইয়া করেন তাহলে গুগল আপনার XML সাইট sorry yes XML আচ্ছা একটা মিনিট, বুঝলাম না কোন জায়গায় সমস্যা। না এখন তো ঠিক আছে, শুধু তোর ও শিট, এক মিনিট আশা করা যায় তো এখন হইতো আগে না হওয়ার কারণ কি বুঝতে মানে বলতে পারবেন? যে আপনার ইউআরএল একটা হইছিল যে ওটা ইয়া আছিল না কেন ইউআরএল এর একটা মানে ইয়া ছিল যার কারণে সমস্যা হয়েছে। যাই হোক, XML সাইট ম্যাপটা তৈরি করা বাধ্যতামূলক, কারণ হচ্ছে গুগলের বুট মানে যদি এই মানে টোটালি প্রথম অবস্থায় এই লিংকের মধ্যে প্রবেশ করে
এই লিঙ্কের ভিতর প্রবেশ করার পরে এই পেজ ভিজিট করবে এবং এখান থেকে টোটালি আমার মানে মানচিত্রটা পেয়ে যাবে যে আমার ওয়েবসাইটের ভিতরে কি কি আছে। মানচিত্রগুলো এখান থেকে পেয়ে যায় আর কি। তো মানচিত্র যদি পেয়ে যায় তাহলে তার কাছে সুবিধা হয় মানে আমার ওয়েবসাইটের কোন জায়গায় কি আছে ওইটা পড়া। বিষয়টা বুঝাইতে পারছি? সাইট ম্যাপ খুব বেশি দরকারি। যাই হোক, আমরা তো অতিরিক্ত কিন্তু মানে আউটবাউন্ড লিঙ্ক দিতে পারবো না, অতিরিক্ত আউটবাউন্ড লিঙ্ক দিতে পারবো। প্রতিদিন তারা বলছিল যে যা ইচ্ছা দিতে পারবেন, কিন্তু আমি ওইটা নিয়ে একটু কাটাকাটি করছিলাম। তো কাটাকাটি করলে মানে এটা নেলপেটেলের ওয়েবসাইট, সরি এসডিএফ এর ওয়েবসাইট থেকে নেওয়া, মানে টু মেনি আউটবাউন্ড লিঙ্ক দেওয়া যাবে না, দিতে হবে একটা লিমিটের ভিতরে। আর কন্টাক্ট আস আমাদের মানে ইয়াটা বৃদ্ধি করে, মানে র্যাঙ্কের মানে ট্রাস্টটা বৃদ্ধি করে। ধরেন আপনি আপনার কাছে কেউ একজন কোনো একটা পণ্য বিক্রি করতে চাইলো, সে যদি আপনার কাছে ফোন নাম্বার দেয় যে ভাই যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনার কি মানে ওর প্রতি বিশ্বাসটা একটু বৃদ্ধি পাবে না? ঠিক একইভাবে বৃদ্ধি পায় কন্টাক্ট আস যখন আপনি দিবেন। হ্যাঁ, ওইরকম কন্টাক্ট আসটা মানে আপনার মানে ট্রাস্টটা বৃদ্ধি করায়। ডোমেনের ট্রাস্ট র্যাঙ্ক ওইটা কিন্তু এর জন্য ভালো কাজ করে। আর সাইট সবসময় আপডেট রাখতে হবে। 6 মাস আগে আর্টিকেল দিলেন, 6 মাস পরে একদিন ঢুকলেন, ও করা যাবে না। সাইট আপ টাইম, মানে আপ টাইম বলতে সবসময় সাইটটা আপনার মানে ইয়াতে থাকতে হবে, মানে অনলাইনে থাকতে হবে। এমন অনেক সময় হয় যে আমাদের ব্র্যান্ড শেষ হয়ে গেছে বা টেকনিক্যাল কোনো এররের কারণে সাইট ডাউন। তো সেক্ষেত্রে হয় কি আমাদের গুগলে তো আমাদের লিঙ্ক করা আছে, আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো লিঙ্ক করা। এখন হয় কি মানুষ ক্লিক করে এসে ঢুকে দেখে ভিতরে সাইট নাই, সাইট ডাউন। সেক্ষেত্রে মানে গুগল আপনাকে মানে ট্রাফিক দিবে তুলনামূলকভাবে কম। আর সার্ভার লোকেশন মানে অনেক বড় একটা ফ্যাক্টর। ধরেন আপনি ইউএস নিয়ে কাজ করতেছেন, ইউএস এর ট্রাফিক নিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনার সার্ভার হচ্ছে বাংলাদেশ বা ইন্ডিয়ায়। সেক্ষেত্রে যদি আপনার মানে ইউএস থেকে আপনার ইন্ডিয়ার সার্ভারে যদি মানুষ ঢুকে, সেক্ষেত্রে লোডিং টাইমটা একটু বেশি সময় লাগবে। আর এটা মানে লোডিং স্পিড বাড়িয়ে দেবে, মানে লোডিং স্পিড স্লো করে দেবে, যার কারণে আপনার র্যাঙ্কিং এর জন্য মানে একটা খারাপ প্রভাব ফেলবে। যার কারণে যদি ইউএস ট্রাফিক নিয়ে কাজ করেন কোনো সময়, তাহলে মানে ইউএস কোনো সার্ভার থেকে আপনাদের মানে হোস্টিং নেওয়া উচিত। আর এসএসএল সার্টিফিকেট তো বলছি, ওইটা সিকিউরিটি একদিকে আপনার আর আপনার কাছে মধ্যে একটা সিটি তৈরি করে, আর মাঝখানে হ্যাকার তৈরি মানে করতে পারে না, প্রবেশ করতে পারে না। ওইটা হচ্ছে মানে ইনস্ক্রিপ্ট করে দেয় আর কি, আপনার কাছ থেকে ইনস্ক্রিপ্ট করে কাস্টমারের কাছে আপনার ডাটা পাঠাবে, কাস্টমারের কাছ থেকে ইনস্ক্রিপ্ট করে আপনার কাছে ডাটা পাঠাবে। এর মাঝে যদি মনে করেন আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করেন, ওই ইনফরমেশন গুলো ব্যবহার করা বাধ্যতামূলক, শুধু ইঞ্জিনের জন্য না, আপনার জন্য বাধ্যতামূলক। কারণ আপনি এখান থেকে জানতে পারবেন যে আপনার আসতেছে। যেমন আমি আমার একটা ইয়ার কথা বলি, যেমন আমি এখানে খেতেছি, আমি পজিশন 2 এর মধ্যে আছি, 800 সার্চ ভলিউম। যদি আমি এটা নিয়ে একটু কাজ করি, একটু করি, তাহলে 800 থেকে 400 কমপক্ষে আমি ট্রাফিক পাবো, 88 জন পাচ্ছি। যেমন এই ইয়াতে আমি 9 নম্বর পজিশন দিই। এই ইয়াটা ইম্পালস হসপিটালে আমি কাজ করি, এখান থেকে আমি 1000 মানে আজকে এটা নিয়ে একটু রিসার্চ করতেছি, ওইটা নিয়ে যদি একটু কাজ করি তাহলে ওইটা থেকে আরো ভালো ট্রাফিক পাবো। তো মূল বিষয়টা হচ্ছে সার্চ কনসোল এবং আপনি অ্যানালাইস্টিক সবসময় দেখবেন। আপনি প্রিমিয়াম টুলগুলো থেকে যে ইনফরমেশন গুলো পাবেন না, সেই ইনফরমেশন গুলো আপনি এখান থেকেই পাবেন। আর ইউজার রিভিউ, ধরেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করছেন, ই কমার্স ওয়েবসাইটে ধরেন আপনি একটা মোবাইল বিক্রি করতেছেন, কিন্তু মোবাইল 50 পিস বিক্রি করে ফেলছেন, কিন্তু কোনো রিভিউ নাই। সেক্ষেত্রে কি হবে, আমার মতো কোনো পাবলিক যদি ঢুকে, তাহলে মনে করবে ওই সাইটটা নতুন হয়তো, অথবা চিটিং করবে, ওইরকম একটা জিনিস। ইউজার রিভিউ রাখার একটা চেষ্টা করবেন। ইউজার রিভিউ যদি দেয়, তাহলে আপনার ওই ডোমিনের ট্রাস্টটা বৃদ্ধি পায় মানে কাস্টমারের কাছে। আর ডাইরেক্ট ট্রাফিকটা আমি আপনার বলি, ধরেন facebook.com সরাসরি আপনি লেখে প্রবেশ করলেন, এতে
গুগল কি মনে করে? গুগল মনে করে সাইটটা অনেক জনপ্রিয় একটা সাইট, যার কারণে সরাসরি ডোমেনের নাম লিখে মানুষ প্রবেশ করতেছে। বুঝতে পারছি বিষয়টা? তো আপনি কিওয়ার্ডের উপর ফোকাস না করে এমন একটা ডোমেনের নাম নেওয়ার চেষ্টা করবেন যে ডোমেনটা সহজ, নামটা সহজ, মানুষের মনে রাখতে পারবে। ডোমেনের ভিতরে নাম্বার রাখবেন না, ডোমেনটা মানে চেষ্টা করবেন ইউনিক হতে হবে, ডোমেনের মধ্যে কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন। এবং যেমন অনেক সময় জে জেড ওইগুলা ব্যবহার করবেন না, জে জেড ব্যবহার করলে অনেক সময় মানুষের বুঝতে সমস্যা হয়। বুঝতে পারছি বিষয়টা? যদি আপনার ডোমেন লিখে সরাসরি মানুষ সার্চ করে সেক্ষেত্রে মানে আপনার র্যাঙ্ক বৃদ্ধি পাবে তাড়াতাড়ি। আর রিপিট ট্রাফিক, গতকালকে যে ট্রাফিকটা আপনার ওয়েবসাইটে আসছে আজকে যদি আবার ওই ট্রাফিকটা আসে বা আগামীকালকে যদি রিপিট ট্রাফিক ওই ট্রাফিকটা আবার আসে, তাহলে কিন্তু আপনার সাইটের জন্য একটা ভ্যালু তৈরি করবে যে আপনার সাইটে যে একবার ভিজিট করতেছে সে বারবার ভিজিট করতেছে, ওইটা কিন্তু আপনার র্যাঙ্কিং এর ফ্যাক্টরের মধ্যে একটি। আর গুগল ক্রোমে বুকমার্ক করে রাখা বলতে আমি নিজেই যেমন অনেক সাইট বুকমার্ক করে রাখি, এরকম যদি কেউ সাইট আপনার বুকমার্ক করে রাখে সেক্ষেত্রে আপনার র্যাঙ্ক পাওয়ার একটা চান্স আছে, কারণ এই ব্রাউজারটাই হচ্ছে গুগলের একটা ব্রাউজার এবং তারা এগুলো ট্র্যাক করতে পারে এবং ওরা জানতে পারে যে মানে কি পরিমাণ মানুষ আপনাকে বুকমার্ক করে রাখতেছে। তার মানে সে এক হচ্ছে আপনার রিপিট ট্রাফিক হবে, আবার দুই হচ্ছে আপনার ওয়েবসাইটে আসার ইচ্ছা আছে ওইরকম বুকমার্কটা। আর নাম্বার অফ কমেন্ট, আপনার আর্টিকেলে পরিমাণ কমেন্ট পড়তেছে ওইটার উপরেও কিন্তু আপনি অনেকটা জনপ্রিয় হওয়ার একটা চান্স আছে। কিন্তু একটা বিষয় হচ্ছে আমাদের যে কমেন্ট বক্সের মধ্যে কিন্তু লিংক দেওয়া যায়। যদি অতিরিক্ত লিংক দিয়ে কেউ নাইস গুড এরকম যদি মানে কমেন্ট করে, এগুলো আমরা অ্যাপ্রুভ করব না, কারণ এগুলো অ্যাপ্রুভ অতিরিক্ত যদি লিংক মানে অ্যাপ্রুভ করি তাহলে সেটা স্প্যাম হয়ে যাবে। ধরেন 10টা কমেন্ট হইছে, মানে ইউনিক কমেন্ট হইছে, মানে কপি পেস্ট না আর কি, ইউনিক কমেন্ট হইছে, কমেন্ট 10টা 10 রকমের এবং 10টাই মানে খুব সুন্দর কমেন্ট, এর মধ্যে 2টা বা 3টার মধ্যে আপনার লিংক দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্রুভ করতে পারেন। বাট অতিরিক্ত যদি মনে করেন প্রতিটা ইয়াতে আপনার লিংক করা থাকে, আমি একটা ওয়েবসাইটে দেখাই, মানুষ কমেন্ট ব্যাকলিংক নেওয়ার জন্য ওই রকম কমেন্ট করে, মানে তার নিজের লিংক দিয়ে আপনার ওয়েবসাইটে কমেন্ট করবে এবং অতিরিক্ত যদি লিংক হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু মানে স্প্যামের শিকার হবেন। ওই দেখেন এটা আমি দিব না, এটা আমি ট্রাস্টের মধ্যে ফেলে দেই, এটা আমি দিব না ট্রাস্টের মধ্যে ফেলে দেই, ওইটাও আমি দিব না ট্রাস্টের মধ্যে ফেলে দেই। আচ্ছা এগুলা হচ্ছে পিঙ্ক, ওইগুলা নিয়ে পরে কথা বলতেছি। বাউন্স রেটটা হচ্ছে আপনার ওয়েবসাইটে এক পেজ থেকে আরেক পেজে কি পরিমাণ মানুষ গেল। আপনার যদি নিশ সাইট হয় তাহলে মানে বাউন্স রেট তুলনামূলকভাবে কম থাকবে, এক পেজ থেকে আরেক পেজে মানে যাবে। যেহেতু কেউ একজন যদি মোবাইল নিয়ে সার্চ করে, যেমন ভাই ধরেন আমি মোবাইল ভিডিও দিয়ে গেলাম, এখান থেকে আমি একটা মোবাইল পছন্দ করলাম, যেহেতু এই ওয়েবসাইটে আমি প্রবেশ করছি মোবাইল দেখার জন্য, মোবাইল কেনার জন্য বা মোবাইল সম্পর্কে জানার জন্য, আমি কোনো একটা যদি আর্টিকেলে থাকি, ওই আর্টিকেল থেকে সিমিলার আর একটা আর্টিকেলে আমি কিন্তু যাব, ওই যে এক আর্টিকেল থেকে আরেক আর্টিকেলে যাব, ওইটা হচ্ছে বাউন্স। এখন যদি আমি এক আর্টিকেল থেকে আরেক আর্টিকেলে না গিয়ে সরাসরি বের হয়ে যাই তাহলে বাউন্স রেট বেড়ে যাবে এবং এটা গুগল পছন্দ করে না। ওই আর্টিকেল থেকে যদি ওই সেটটা আমার ভালো লাগছে ওই সেটের মধ্যে আমি গিয়ে ঢুকি তাহলে বাউন্স রেট ওর কমে আসবে এবং ওই কমে যাওয়ার কারণে ওর কিন্তু র্যাঙ্ক বাড়বে। তাছাড়া এরপরেরটা হচ্ছে আমাদের মানে কত সময় আমাদের ওয়েবসাইটে একজন ভিজিটর থাকলো, মানে বেশি সময় আমাদের ওয়েবসাইটে ট্রাফিক রাখতে হবে। একটা নির্দিষ্ট টাইম আছে, যেমন 1 সেকেন্ডের ভিতরে কেউ যদি এসে বের হয়ে যায় ওইটা গুগল মানে কোনো কিছু মনে করবে না, কারণ 1 সেকেন্ডে তো মানুষ আপনার কন্টেন্ট সম্পর্কে জানতে পারে না, সেই জন্য মানে ওইটাকে গুগল মানে কাউন্ট করবে না।
কিন্তু ধরেন 1 মিনিট এসে বা 20 সেকেন্ড বা 25 সেকেন্ড পড়লো, পড়ার পরে বের হয়ে গেল, এটা গুগলের কাছে খুবই খারাপ। এবং আপনার ওয়েবসাইটে যদি মানে আই ক্যাচিং কোনো ইমেজ থাকে অথবা ভিডিও থাকে সেম রিলেটেড, আর ওই ভিডিওটা কেউ দেখতে দেখতে 5-10 মিনিট যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে তো আপনি উপরে উঠছেন। আর আপনার লোকাল বিজনেস এড করা মানে লোকাল সার্চ থাকতে হবে এবং লোকাল বিজনেস সেট করা থাকতে হবে। যেমন আমার লোকাল সার্চ যদি কেউ এরকম করে, সেটা বুঝাই। যেমন আমি বর্তমানে গুগলে 3 নম্বর পজিশনে আছি আমার কম্পিউটার থেকে সার্চ দেওয়ার পরে, কিন্তু ইউএস থেকে 3 নম্বরে থাকবো না। ইউএস থেকে যদি কেউ সার্চ করে তাহলে আমি 3 নম্বরে নাও থাকতে পারি, হয়তো মানে 98ও আমার স্থান হতে পারে। কয়েকদিন মানে 3-4 দিন আগে দেখছিলাম 98 আমার স্থান আছে। তো ওইটা বিষয় হচ্ছে আপনার লোকালি সার্চ যে এলাকা থেকে আপনার মানে সার্চ বেশি করবে, ওই এলাকায় কিন্তু আপনি র্যাঙ্ক করবেন সহজে। আর অন পেজের আপনার ওয়েব স্প্যাম ফ্যাক্টর আছে। অন সাইটে আপনার ওয়েবসাইটে স্প্যাম করা যাবে না, কিওয়ার্ড স্টাফিং করা যাবে না, অতিরিক্ত আপনার করা যাবে না, মানে ব্যাকলিংক দেওয়া যাবে না, স্প্যামি সাইটকে ব্যাকলিংক দেওয়া যাবে না। তাছাড়া পান্ডা পেনাল্টি থেকে বেঁচে থাকতে হবে, আপনি কপি কন্টেন্ট দিতে পারবেন না। ওগুলা বেশ কিছু জিনিস আছে, ওগুলো আমি অন পেজ এর ভিতরে গেলে দেখাচ্ছি। যাই হোক, মোটামুটি এগুলো আপাতত দেখাইলাম। তো আমি আমার ওয়েবসাইটে একটা আর্টিকেল পাবলিশ করি। আচ্ছা, এখানে কারো কিছু জানার আছে নাকি? হ্যালো ভাই যা দেখলাম একটা একটা সব ভুলে গেছি, আবার দেখি দেখি আবার হয়ে লাগলো। কারণ আপনার যে এক্সপিরিয়েন্স, আমরা এই লেভেলে যাইতে এখনো ভাই, এক্সপেরিয়েন্স না, বিষয়টা হইলে আমার বুঝানোর ভাই ক্ষমতা নাই ভাই। আপনি বোঝানোর ক্ষমতা নেই ঠিক আছে, বাট আপনার নলেজ আছে। মানে না ভাই, আপনি ভালোই বুঝাইছেন। knowledge তো কাজে লাগে না। লাগবো ভাই, এক সময় লাগবো। আচ্ছা, না, ইফতেখার ভাই ভালোই বুঝাইছেন। এখন ওই যে আমরা প্র্যাকটিস করা লাগবে আর কি। আচ্ছা, না বিষয়টা হচ্ছে সারা জীবন যদি আপনি ভিডিও দেখেন ভাই আর প্র্যাকটিস না করেন ভাই, আপনার ওই মানে এক্সপেরিয়েন্স লাভ এখন আপনার প্র্যাকটিস করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি ধরেন আমি কোনো উস্তাদের কাছে গিয়ে বর্তমান যেগুলো ওগুলা কিন্তু খুব কম, মানে উস্তাদের কাছে গিয়ে যাই নাই। তো এই বিষয়গুলো আমি ইউটিউবে দেখে দেখে শিখছি বা গুগলে দেখে দেখে শিখছি। কারণ কথাটা হচ্ছে যতদিন না আমি আমার নিজের একটা ওয়েবসাইট তৈরি করছি, নিজে আমি 2-1টা কিওয়ার্ড র্যাঙ্ক করাইতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় নাই যে আমি মানে এসইও জানি। যখন আমার ওই ভিতরে সামর্থ্য হয়ে গেছে যে একটা মানে কিওয়ার্ডকে আমি র্যাঙ্ক করাতে পারবো, ওই সময় আমি বুঝতে পারছি যে না, বর্তমানে আমি এসইও পারি। সেটা হোক কম পারি নইলে বেশি পারি, সেটা হচ্ছে অন্য ব্যাপার, কিন্তু আমি এসইও পারি এখন আমি বলতে পারবো। কিন্তু ওই যে কয়েকটা ভিডিও থেকে আমি কিন্তু বলতে পারবো না যে আমি এসইও পারি। জি ভাই, যাই হোক, এখন আমরা মানে একটা আর্টিকেল পাবলিশ করি। আর্টিকেল একটা আমার মোটামুটি কোন রকম আপনাদের দেখানোর জন্য আর কি একটা আর্টিকেল লিখছিলাম পোস্টের মধ্যে, সরি। যাই হোক, ডেস্কটপ পোস্ট আমি তো আমার হেডলাইন রাখছি ওইটা, এবং আমার এইটা দিতে হবে। এখানে দেখাচ্ছে মানে গ্রামারলি দেখাচ্ছে ভুল, কিন্তু এটা আমি চেঞ্জ করব না, আমার ওই রকমই থাকুক। আমার এটা যে ঠিক আছে এটা আমি বুঝতেছি, সমস্যা নেই। অন পেজ লিঙ্কিং, আচ্ছা গুগলটারে বড় হাতের জি দিলে সুন্দর লাগে। আচ্ছা, এই টাইটেলটা দেখার পরে কি আপনার কাছে ক্লিক করতে ইচ্ছে হবে? আপনার সময় কথা বলেন, নাহলে কিন্তু 10টা হ্যাক্স অনেক সময় তো জানতে চায় যে কিটা হ্যাক্স। হ্যাঁ, মানে মানে এই কি মানে ইউআরএল মানে ইয়াটা দেখলে, হেডলাইনটা দেখলে আপনাদের ক্লিক করতে ইচ্ছা হবে কিনা ওইটা জানতে চাচ্ছি। অবশ্যই। আচ্ছা, জি ভাই, অবশ্যই। এখানে যদি 2020 আমি দিয়ে দেই তাহলে তো বুঝে যাবে যে এটা আপগ্রেড একটা জিনিস নাকি আরো আপগ্রেড। জি ভাই, 2021 যখন হবে তাহলে কি আমি মানে আর্টিকেলটা ফেলে দিব?
ফেলে দিব না। ওই যে একটা বলছি যে আমি ওইটারে 2021 বানিয়ে আপডেট দিয়ে দিব, ওই পর্যন্তই শেষ। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমার ইনফরমেশন যে আগে থাকবে এখান থেকে কিন্তু আমার মানে ফোকাস কিওয়ার্ডটা আমি ইয়া করতে হবে। ফোকাস কিওয়ার্ড আমার টাইটেলের মধ্যে থাকতে হবে। এখন আমি ফোকাস কিওয়ার্ড মনে করতেছি গুগল ফার্স্ট পেজ র্যাঙ্কিং, ওইটাকে আমি ফোকাস কিওয়ার্ড করতেছি যে ওই কিওয়ার্ডটা যেন কেউ সার্চ দিলে আমাকে গুগলে পায়, কিন্তু আমাকে পাবে না, কথা সত্য। কারণ হচ্ছে এই কিওয়ার্ডের যে ডিফিকাল্টি আছে ওইটাতে আমি কেন খালিদ বাড়ানো পারবে না, নেল পেটেল আছে ইয়াতে। আপনাদের দেখানো স্বার্থে আর আমার আরেকটা জিনিসের কারণে আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, যাই হোক, ওইটা আমি ফোকাস কিওয়ার্ড করলাম। এখন আমার বর্তমানে এসইও স্কোর কত আছে? 42। 42। আচ্ছা, যাই হোক, আমি এই লিঙ্কটাকে একটু কপি করি। ঠিক আছে? আচ্ছা, পুরোটা আমি করি, এডিট করি। এখানে কিন্তু ডিফল্ট আমি একটা কোড দিয়ে দিছি, যার কারণে ওই কোডের কারণে টাইটেলের যে অংশটা আছে ওই অংশটা দেখাবে, প্লাস আমার ওয়েবসাইটের নামটা দেখাবে। কিন্তু ওয়েবসাইটের নাম দেখাইতে গিয়ে কি হয়েছে, আপনার এখানে বলতেছে যে 60 ক্যারেক্টার হতে হবে, 60 ক্যারেক্টারের উপরে হয়ে গেছে, যার কারণে ইফতেখারের অর্ধেক দেখাচ্ছে, অর্ধেক দেখাচ্ছে না। এটা কিন্তু মানে দেখতে খারাপ লাগে। ঠিক আছে? ওইটা কিন্তু গুগলের কাছে দেখতে খারাপ লাগে, আমি ওইগুলা ফেলে দিলাম, আমার লাগবে না। বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, এখানে আমি ইয়ার মধ্যে কোনো সংখ্যা রাখবো না, ইউআরএল এর মধ্যে কিন্তু কোনো সংখ্যা রাখবো না, কারণ সংখ্যা রাখার পরে সার্চ ইঞ্জিনের বুঝতে সমস্যা হয়। এখন টপ হ্যাক টু গুগল ফার্স্ট পেজ র্যাঙ্কিং, এই জিনিসটা কি মানে গুগলের রোবট যদি পড়ে তাহলে বুঝতে পারবে যে আমি এই আর্টিকেলের মধ্যে কি লিখছি? অবশ্যই অবশ্যই বুঝতে পারবে, তাহলে আমি এটা রেখে দিলাম। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি ব্লগ স্পট বা কোনো অন্য কোনো সাইটে মানে ইয়া করেন, তাহলে কোনো সময় স্মল লেটার মিক্স করবেন না। যেমন টি বড় হাতের, এভাবে টি বড় হাতের দিবেন না, সব স্মল লেটার হবে। ঠিক আছে? আর আমরা যখন ইয়া করব ডেসক্রিপশন বক্স, এটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে আমার কিওয়ার্ড। ধরেন আমি কিওয়ার্ডটা দিয়ে আমি একটু সার্চ দিই, এটা আমি একটু সার্চ দিই গুগলে। সার্চ দেওয়ার পরে এই যে বিষয়গুলো এখানে দেখাচ্ছে ওইটা হচ্ছে ডিসক্রিপশন, ওইটা হচ্ছে ডিসক্রিপশন। মানে অনেক আমার আমার মতো আমার চেয়ে অ্যাডভান্স লেভেলের অনেক আছে যে এই জায়গাটা পড়বে, এই জায়গাটা পড়ে দেখবে যে আসলে এই আর্টিকেলটা পড়ে আমি কি শিখতে পারবো, মানে ওই যে সারমর্ম যে বিষয়টা আর কি, এখানে সারমর্মটা আমাদের রাখতে হবে। ভাই, আমি অনেক সময় ভাই আগেও ওয়েবসাইটে ঢুকি না, মানে এই জায়গায় ডেসক্রিপশনটা দেখি আর কি, এখানে যদি ইনভার্টার পাই আর ঢুকি না। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আমাদের ফোকাস কিওয়ার্ডটা সর্বপ্রথমের দিকে আমাদের রাখতে হবে। তো আমি টাইটেলের ফোকাস কিওয়ার্ডটা সামনে রাখলাম, সামনে রেখে আমি এখানে ছোট করে একটা প্যারাগ্রাফ খুঁজে রাখছি, এটা একটা প্যারাগ্রাফ রাখছি। তো এই প্যারাগ্রাফটা আবার তো এখানে দেই, দেখি এখানে কিন্তু মানে এই যে মানে প্লাগইন স্ট্যাম্প ব্যবহার করতেছি ওইটা কিন্তু এসইওর জন্য ভগবান, ওইটা শুধু আপনাকে ইনস্ট্রাকশন দিবে, ইনস্ট্রাকশন যে আপনি মানে আপনি এসইও স্কোর বেশি করলে যে আপনি র্যাঙ্ক পেয়ে যাবেন, কথা কিন্তু এরকম না। ও শুধু মানে বলতেছে যে গুগলের অ্যালগরিদমের মানে এটা 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 চাই, আপনি এগুলা এগুলা করেন। মানে আমরা নতুন যারা অনেক সময় ভুলে যাই যে আমরা ডেসক্রিপশন বক্সে লিখছি কিনা বা লিংক দিছি না, তো জিনিসগুলোর জন্য এই প্লাগইন স্টেপ ব্যবহার করতেছি। ঠিক আছে? ওইটার উপরে 100% সবসময় ভরসা করা যাবে না কিন্তু, আর ওইটার উপর ভরসা করে কোনো সময় আপনি র্যাঙ্কও করতে পারবেন না। আচ্ছা, এখানে বলতেছে যে 160টা ক্যারেক্টার থাকতে হবে, কিন্তু 160 চেয়ে আমি বেশি গেছে। তো আমি এখান থেকে কিছু জিনিস ফেলে দেব, যেমন গুগল লিঙ্কিং এটা থাকুক, ওয়েবসাইট এতটুকু আমি একটু ফেলে দেই, দেখি কি অবস্থা। তো এরপরেও আরো ফেলতে হবে, কোনো এক জায়গা থেকে ফেলি, টপটা ফেলে দেই, দেখি একটু এখনো হয় নাই। আচ্ছা, 10টাও আচ্ছা এতটুকু ফেলে দিই। আচ্ছা, এখন মোটামুটি আমার এটা ঠিক আছে, 138 হয়েছে। এখন এটা বেশি থাকলে সমস্যা কি আর কম থাকলে সমস্যা কি, ওইটা আমি আপনাকে বলি। ধরেন এই ওয়েব পেজে টোটালি যে জিনিসগুলো মানে সারমর্ম যেটা লেখা আছে, এই ওয়েব পেজে শেষে ডট 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 এগুলো নাই,
কিন্তু এই ওয়েব পেজে দেখা যাচ্ছে যে ডট 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 আছে, তার মানে পুরোটা পড়তে পারতেছে না। একজন ভিজিটর চাইলে পুরোটা পড়তে পারতেছে না, ওয়েবসাইটের ভিতরেই প্রবেশ করতে হবে। তো এই জিনিসটা অনেক সময় হয় কি, গুগল নিজে থেকে, আপনি লিখে দিয়ে গুগল নিজে থেকে একটা সিলেক্ট করে দেয়। আপনার দেওয়াটা 100% যে গুগল দিবে তা কিন্তু না, তারপরেও আমাদের দেওয়া উচিত। বুঝতে পারছি বিষয়টা? হ্যালো ভাই, আপনারা কথা না বললে ভাই আমার তো আসলে মানে একা আপনার বলতে জি ভাই, বুঝতে ডেসক্রিপশন পারছি। যা দেন ওইটা যদি মানে অনেক সময় গুগল না দিয়ে ওয়েবসাইট থেকে দিয়ে দেয়, ওইটা নাকি? মানে ওইটা অনেক সময় গুগল দিয়ে, মানে ওয়েবসাইটে কোনো কিছু নিয়ে দিয়ে দিতে পারে। আমি অনেক সময় দেখছি মানে যে এটা ওই সেম ইনফরমেশন ওই ডেসক্রিপশনে যা আছে ওয়েবসাইটে নাই। আবার অনেক ওয়েবসাইটে দেখছি যে মানে না না, পোস্টের মানে মধ্যে অনেক সময় হয় কি, থেকে গুগল নিজে থেকে দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, এখন ফোকাস কিওয়ার্ড হচ্ছে আমাদের এইটা। এটা কিন্তু আমাদের একটা এখন জিনিস হচ্ছে, ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে কোনো এক জায়গায় আমাদের এটা ব্যবহার করতে হবে, এবং মানে কোনো একটা মানে এই স্ট্যাগের মধ্যে এই ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তাহলে গুগলের রোবটটা পড়তে পারবে আমার জিনিসটা কি, আমি কি নিয়ে আর্টিকেল লিখছি। বা এলএসআই কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে। অনেক সময় আমি এই কিওয়ার্ডে ফোকাস করছি, কিন্তু এই কিওয়ার্ডটা গুগলে মানে র্যাঙ্ক না করতে পারে, এলএসআই ভার্সন কোনো একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে পারে। জিনিসটা বুঝতে পারছি? যেমন আমি এখানে লিখে সার্চ দিছি টপ 10 হ্যাক টু গুগল ফার্স্ট পেজ র্যাঙ্কিং, কিন্তু এখানে কোনো জায়গায় এটা লেখা আছে টপ 10 হ্যাক ইমপ্রুভিং ইওর সার্চ র্যাঙ্কিং ফর ফ্রি। এটা এলএসআই ভার্সন, মানে সেম কন্টেন্ট না হওয়া সত্ত্বেও, মানে সেম টাইটেল না হওয়া সত্ত্বেও এটা কিন্তু ইয়া করছে। আর এই জিনিসটা অন্য কেউ ব্যবহার করছে কিনা ওইটা দেখার জন্য গুগলে অ্যাডভান্স সার্চ আছে, যেমন অল ইন টাইটেল, TITLE টাইটেল, অল ইন টাইটেল দিয়ে যদি আমি ইয়া দেই, টোটালি এই লেখাটা টোটালি একজনও ব্যবহার নাই। অল ইন টাইটেল জিনিসটা টাইটেলের মধ্যে একজনও ব্যবহার করে নাই, যার কারণে আমার র্যাঙ্ক করার চান্স আছে। আমি আশা করতে পারি এখানে র্যাঙ্ক করতে পারবো আমি। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে অল ইন ইউআরএল। আমি তো আপনাদের দেখাইছি যে ফোকাস কিওয়ার্ড টাইটেলের মধ্যে থাকতে হবে, ইউআরএল এর মধ্যে থাকতে হবে। এই দুই জায়গার মধ্যে থাকার কারণে আমার এসইও স্কোর বাড়ছে। তার মানে এই দুই জায়গায় যদি থাকে তাহলে এসইও স্কোর বাড়ে। তো আমি যদি দেখি এখানে অল ইন ইউআরএল এর মধ্যে কেউ ব্যবহার করছে কিনা, ইউআরএল 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 এর মধ্যে সেম জিনিসটা কেউ ব্যবহার করে নাই। কিন্তু অল টেক্সট যদি আমি দেখি, মানে ওই জিনিসটা কেউ টেক্সটের মধ্যে লিখছে কিনা, ও শিট। আচ্ছা, আপনাদের কি আরো কি নেটে সমস্যা করতেছে? আমার তো 2-3 দিন থেকে নেটে মারাত্মক সমস্যা করতেছে। আমরা সব সময় করে ভাই। ভাই আমার নেট নাই ভাই, ডাটা ওরিয়া ক্লাস ওরিয়া, তো ডাটা শেষ হয়ে যাব। তো সিগন্যাল দিছে 90% হয়ে গেছে। ভাই কিচ্ছু করার নাই, আমিও মাঝে মধ্যে ডাটা দিয়ে ক্লাস করি। আচ্ছা, অল ইন টেক্সটের মধ্যে কত ব্যবহার করছে এই জিনিসটা, মানে তাদের টেক্সট কোনো জায়গায় কিওয়ার্ড গুলো, মানে ওয়ার্ড গুলো ব্যবহার করা আছে। 10,000 অযুত লক্ষ 20 লক্ষ 50,000 ব্যবহার করছে, মানুষ ব্যবহার করছে ওই জিনিসটা। ওই হিসাবে একটা দিক থেকে যদি দেখি তো এটা কিন্তু কিওয়ার্ড মানে র্যাঙ্ক করা খুব ডিফিকাল্ট। আর মূলত আমি এই কিওয়ার্ড নিয়ে, মানে আমার কম্পিটিটর যে সে হচ্ছে মানে স্কোর হচ্ছে 90, মানে এটাতে আমি র্যাঙ্ক করা খুব কষ্ট। তারপরেও আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করার মূল উদ্দেশ্য অন্য কিছু। আমার এখানে যদি আমি টোটালি 500 জন মাসে যদি ট্রাফিক ড্রাইভ করতে পারি, 500 জন থেকে আমি কমপক্ষে 5 জনকে আমি কনফার্ম ইয়েতে মানে এসএস সার্ভিস বিক্রি করতে পারবো। মূলত আমি এই জন্য এই কন্টেন্ট গুলো দিচ্ছি। আচ্ছা যাই হোক, আমার টোটাল টেক্সটটা আমি একটু কপি করে নিয়ে আসি। টোটাল টেক্সটটা নিয়ে আসি। গুগলের র্যাঙ্কের একটা শর্ত হচ্ছে, মানে অনুমানে আপনার 2500 ওয়ার্ডের উপরে হতে হবে, 2500 ওয়ার্ডের উপরে হতে হবে। আর তাছাড়া সময় মনে করবে যে আপনার কম্পিটিটর কত ওয়ার্ডের মানে ইয়া ব্যবহার করছে, কম্পিটিটর কত ওয়ার্ডের আর্টিকেল লিখছে। আরে অ্যাডভান্স সার্চ করলে ওই সমস্যা, বারবার ক্যাপচার ইয়ে করতে হয়।
কার, এইটা কার, এইটা কার, এইটা কার, এইটা কার, আর কই কার তো দেখতেছি না। আমার মূল কম্পিউটারের বর্তমানে যদি উনারে মনে হয় আমি, তাহলে উনি কত কত ওয়ার্ডের ইয়ে লাগছে, আর্টিকেল লাগছে। এটা কাউন্ট করে নাই, যাই হোক কাউন্ট করে নাই। আচ্ছা ওইটার কথা ধরি, 8455টা ওয়ার্ডের কিন্তু আর্টিকেল লিখছে। ওটা যদি আমি পিছনে ফেলতে চাই তাহলে আমার 8455-এর উপরে কন্টেন্ট লিখতে হবে। আর কন্টেন্ট লিখলেই হবে না, কন্টেন্ট যদি আপনার আলতু ফালতু দিয়ে আপনি 8455 করে দেন তাহলে হবে না, মানে কন্টেন্টের মধ্যে কোয়ালিটি থাকতে হবে। আর ধরেন এই কিওয়ার্ডটাকে যদি আপনি ইয়া করেন, মানে বেস করে একটা আর্টিকেল লেখেন, চেষ্টা করবেন এই ইয়াগুলো ব্যবহার করতে, মানে আপনার আর্টিকেলের মধ্যে এই জিনিসগুলো রাখার চেষ্টা করবেন, মানে কোনো জায়গায় ভাই ফোর্স আমার করবেন না ডাটা এই শেষ হয়ে গেছে, আমি লিভ নিয়ে আর ভাই। আচ্ছা ওকে আল ভাই, আসসালামু আলাইকুম ভাই। যাই হোক ওয়ালাইকুম আসসালাম ভাই। হাউ ক্যান আই বেস্ট, আচ্ছা এটাকে আমি প্যারাগ্রাফে দিতে পারি। আচ্ছা সাকিব ভাই আছেন নাকি? সাকিব ভাই, সাকিব ভাই, আচ্ছা সাকিব ভাই গতদিন যে আমাদের ওয়ান পেজ এসইওর যে ইয়া করছিলেন আর কি, উনি বলছিলেন যে কোনো জায়গায় H1 ট্যাগ দুইবার ব্যবহার করা যাবে না, কিন্তু মানে গুগলের নিয়ম অনুযায়ী আমি গতদিন মানে আমার গুগলের একটা ভিডিও দেখাইছে, গুগলের একজন এমপ্লয়ি, যে H1 ট্যাগ যদি আমাদের প্রয়োজন হয় আমরা বারবার মাল্টিপল বার ইউজ করতে পারবো। তবে আমি H1 ইউজ করতেছি না, H2 ব্যবহার করতেছি, কয়েক জায়গায় আমি এরকম ব্যবহার করবো। যাই হোক ওইটা আবার তো সেভ ড্রাফটে রাখি, আর মোটামুটি স্কোরটা বাড়াই আপনাদের দেখাই, পরে আমার বেশ কিছু কাজ আছে ওগুলো আমি পরে করবো না। আচ্ছা এখানে বলতেছে কি মানে ফোকাস কিওয়ার্ড, আমি যে ফোকাস কিওয়ার্ডটা করছি ওইটা আমি বিগিনিং কোন জায়গায় ব্যবহার করে নাই, মানে কন্টেন্টটা তো মানে শুরু করার সময় কোনো জায়গায় ব্যবহার করে নাই। ধরেন আমি আপনাদের দেখানোর স্বার্থে আমি আবার তো এটা এখানে রাখতেছি, তো এই দেখেন এটা টিক চিহ্ন হয়ে গেছে, মানে 10% এর ভিতরে আপনার এই বিগিনিং কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। যাই হোক কন্টেন্টের লেন্থ বলতেছে যে আরো বেশি হলে ভালো, মানে 600 ওয়ার্ড সর্বনিম্ন, 600 ওয়ার্ড হইলেই হবে, কিন্তু 822 ওয়ার্ড আমি লিখছি, তবে আরো বেশি হলে ভালো। আচ্ছা বলতেছে H2 ট্যাগের মধ্যে আমার ফোকাস কিওয়ার্ড থাকতে হবে, H2, H3, H4 কোনো একটা ট্যাগের মধ্যে আমার এই ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে। আমি আবার একটু ফোকাস কিওয়ার্ড করে দিই, মানে H ট্যাগের মধ্যে রেখে দিই, তার মানে ওইটাও হয়ে গেছে। আমার একটা ইমেজ অপটিমাইজেশন করে আপলোড দিতে হবে এবং ইমেজের মধ্যে এই জিনিসটা লেখা থাকতে হবে। আচ্ছা আমি একটা ইমেজ দিই, ডাউনলোড এসইও, এটার সাইজ কতটুকু, 600 পিক্সেল, বেসিক 118 কপি। আচ্ছা যাই হোক সবসময় চেষ্টা করবেন আপনাদের পিকচারগুলো যেন 100 কেবির ভিতরে থাকে, কারণ আপনার পিকচারগুলোর যত বেশি বাড়ি হবে তত বেশি আপনার ওয়েবসাইট লোড হবে এবং আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসলে লোডিং সময় বেশি নিবে, এবং বেশি নিলে আপনার সাইট ব্যান্ডউইথ তো কম দেয় না ভাই। হ্যাঁ ব্যান্ডউইথ সমস্যা, আবার ইয়েতে সমস্যা। আর বিশেষ করে আপনার মানে ক্যাটাগরিটা সঠিকভাবে মানে ইয়া করবেন, প্লেস করবেন, ক্যাটাগরিটা সঠিকভাবে প্লেস করবেন, এতে গুগল বুঝতে পারবে যে আপনার কোন ক্যাটাগরির এই আর্টিকেলটা, এবং মানে সে আপনাকে কি জন্য আপনার ইয়া দিবে। আগে এক সময় ট্যাগটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, এখন আর ট্যাগ তেমন একটা গুরুত্বপূর্ণ না, তারপরেও আমি এসইও দিয়ে রাখতেছি, জান কাজ করলে করলো, না করলে নাই। আচ্ছা এখন আমি একটা পিকচার আপলোড দিই, এখানে আমার যে পিকচারগুলো আপলোড দেওয়া আছে এখান থেকে দেখা যাচ্ছে, আর আপলোড দিতে চাইলে আমি এখান থেকে দিতে হবে, ঠিক আছে। তো ডাউনলোডের মধ্যে রাখা আছে, আর কি জানি নাম দিছি, আল্লাহ জানে ভুলে গেছি। ফোকাস কিওয়ার্ডস কি গুগল র্যাঙ্কিং গুগল র্যাঙ্কিং ছিল, গুগল র্যাঙ্কিং দিলে তো
কই জানি রে ভাই, ভুলে গেলাম, বুঝলাম না এটা। আচ্ছা, ইমেজ অপটিমাইজেশন তো আপনারা উইন্ডোজ ইউজ করেন, রিনিউর পাশাপাশি ওই প্রপার্টিজ এর মধ্যে সবকিছু লিখে দিবেন, ঠিক আছে? আর অল্টার টেক্সট যে ফটোশপেও লেখা যায়, ওই যে ফাইল ইম্পোর্ট দিয়া। না, লিনাক্সে ব্যবহার করা যায় না, না, ওই জিনিসটা নাই। কথা ভাইয়া। আচ্ছা, যাই হোক। আর অল্টার টেক্সট সবসময় ব্যবহার করবেন, কারণ হচ্ছে গুগল কিন্তু আমাদের পিকচার গুলা পড়তে পারে না। অল্টার টেক্সট গুলা পড়ে কিন্তু বুঝতে পারে যে আসলে আমার ইমেজটা কি, ঠিক আছে? ওইটাও কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টরের একটা। যেমন এটা যদি পূর্ণিমার পিকচার হইতো, বা মনে করেন শাকিব খানের পিকচার হইতো, বা সালমান খানের পিকচার হইতো, অনেক সময় মানুষ কিন্তু সালমান খান লিখে পিকচার থেকেই ওয়েবসাইটে ভিজিট করে। বা অনেক সময় দেখা যায় গ্রো বিজনেস লিখে একটা লোগো সার্চ দিল, সার্চ দেওয়ার পরে ওইটা পাইলো, তারপরে এমন হইতে পারে যে আমার ওয়েবসাইটে ঢুকে তারপরে ওই ইমেজটা ও ডাউনলোড করবে, যার কারণে আপনার মানে পিকচার গুলা কিন্তু অপটিমাইজ করা খুব বেশি দরকার। আচ্ছা, ইমেজের মধ্যে যদি ইমেজ কারো কাছ থেকে নেন তাহলে কিন্তু আপনারা ইমেজের ক্রেডিট দিতে পারেন। বর্তমানে আমার ওয়েবসাইট মানে এসইও স্কোর হচ্ছে 70। এখানে কিন্তু টোটাল 5টা কিওয়ার্ডকে ইয়া করা যায়, ফোর্স করা যায়। আমি আপাতত পরে কাজ করব, ওগুলো একটু সময় নিয়ে কাজ করব, কারণ ওগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আর এত সময় সবাই এত ধৈর্য ধরাইতে পারবো না। আচ্ছা, বলতেছে যে এক্সটার্নাল লিঙ্ক দেওয়ার জন্য। এক্সটার্নাল লিঙ্ক আমি কাকে দিব? আমি এমন একটা অথরিটি সাইটকে দিব যে অথরিটি সাইটকে দিলে আমার মানে ইমেজটা কমবে না, বরং বাড়বে। যেমন আমি নেলপেটেলকে বা ওইরকম কোন একটা ওয়েবসাইটকে দিই। আচ্ছা, একটা ইয়া দিয়ে দিই, নেলপেটেলকে একটা ব্যাকলিঙ্ক দিয়ে দিই, পরে অবশ্যই এটা কেটে নিব আবার কোন জায়গায় অ্যাবাউট পজিশন ফ্রি র্যাঙ্ক কোন জায়গায় লেখা আছে, র্যাঙ্কিং ফ্যাক্টর। ওই র্যাঙ্কিং ফ্যাক্টর হাইপারলিংক করে আমি নেলপেটেলকে একটা ব্যাকলিঙ্ক দিয়ে দিই। আচ্ছা, এখন ব্যাকলিঙ্ককে আমি কয়েকভাবে দিতে পারি, ডু ফলো দিতে পারি, নো ফলো দিতে পারি। আবার যদি অ্যামাজনের হয় তাহলে আমি কিন্তু স্পন্সর করে দিব, নাহলে কিন্তু গুগল আমার মানে এসইওর উপর একটা বিশেষ ইয়া দিবে। যদি আমরা কোনো সময় ইয়া করি তাহলে কিন্তু ওইটা সিলেক্ট করে দিতে হবে আমাদের। আর যদি চাই আমার এই লিংকে ক্লিক করার পরে কেউ নতুন একটা পপআপ, যেহেতু এক্সটার্নাল লিংক, আর একটা পপআপের মধ্যে অন্য ওয়েবসাইটে চলে যাক, নাহলে ক্লিক করার পরে আমার ওয়েবসাইট থেকে ট্রাফিক অন্য ওয়েবসাইটে চলে যাবে। আমি চাচ্ছি যে এই লিংকের মধ্যে ক্লিক করলে যেন নতুন একটা পপআপ অন হয়ে অন্য একটা ওয়েবসাইটে যায়। আর যদি আমি কোনো সময় আমার চেয়ে কম অথরিটির কোনো সাইটকে আমি ইয়া দেই, লিংক দেই, তাহলে কিন্তু নো ফলো করে দিব। নেলপেটেল আছে যেহেতু আমি নো ফলো করতেছি না, আমি ডু ফলোই দিতেছি, ঠিক আছে? ওইটা সাইট আমার থেকে অনেক উপরে, যার কারণে আমি ডু ফলো দিতেছি। যাই হোক, এখন বলতেছে যে ইন্টারনাল লিঙ্কিং করার জন্য আমার ওয়েবসাইটে ইন্টারনাল লিঙ্কিং থাকতে হবে, আইএফটি ইন্টারনাল লিঙ্ক। এখন ইন্টারনাল লিঙ্ক কি বলতে কি বোঝাচ্ছি, ধরেন আমি এখানে ডোমেইন নিয়ে যদি কোনো একটা আর্টিকেল লিখি, ওই জায়গাটায় আমি হাইপার লিঙ্ক করে ডোমেইনের পেজের সাথে আমি লিঙ্ক করে দিব। ডোমেইন অথরিটি কিভাবে বাড়াতে হয় এটা নিয়ে একটা আর্টিকেল যদি আমি লিখি তাহলে ওইটার সাথে আমি লিঙ্ক করে দিব। কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি আমি একটা আর্টিকেল লিখি তাহলে ওইটার সাথে আমি একটা লিঙ্ক করে দিব। মোটামুটি আস্তে আস্তে সবগুলোই কিন্তু লিঙ্ক করে দিব। আবার তো এই মুহূর্তে আমার কন্টেন্ট নাই, আমি আপাতত ব্যবহার করব কি, এখানে ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্যাক্ট হেয়ার, মানে আমরা যাচ্ছি যে ওই যে ক্লায়েন্ট গুলো এসে আমাদের ওয়েবসাইট গুলা পড়বে, আর্টিকেলটা পড়বে, কেউ যদি আমাদের কাছ থেকে এসইও সার্ভিস নিতে চায়, সে যেন এই লিংকে ক্লিক করে আমাদের কাছ থেকে এসইও সার্ভিস নিতে পারে। এই জন্য আমি এই জায়গায় ইন্টারনাল লিঙ্কিং করতেছি। মূলত চাইলে আমরা ফ্রুটফুলি সাইট তৈরি করতে পারতাম, কিন্তু ফ্রুটফুলি সাইট করলে আমরা প্রচুর পরিমাণ ভিজিটর পেতাম না এবং ক্লায়েন্টও আসতো না, যার কারণে মূলত আমার এই কাজটা করা। হোয়াইট হেড, আচ্ছা ওইভাবেই থাক, সমস্যা নেই। মোটামুটি 81 হয়ে গেছে আমাদের ইয়াটা। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি,
আমাদের ওয়েবসাইটের ভিতরে যদি একটা ভিডিও কন্টেন্ট দেই তাহলে কিন্তু স্কোরটা আরো বেড়ে যাবে এবং আমার ওয়েবসাইটে একজন ট্রাফিক বেশি সময় থাকার সম্ভাবনা বেড়ে যাবে। আমার একটা ভিডিও রাখা উচিত। এখন ভিডিও কিভাবে আমি রাখবো? ধরেন আমার এই আর্টিকেলের উপরে সরি এক মিনিট, আমার হেডলাইনটা কি ছিল? গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস। এখান থেকে আমি একটা ইউটিউবের ভিডিও নেই, ভিডিও ইউটিউব, যে আমার আর্টিকেলে আসবে সে তো নিশ্চয় গুগল ফার্স্ট পেজে যাওয়ার জন্য কিন্তু আমার ওয়েবসাইটে আসছে নাকি? জি ভাই, আমরা তো এই ওয়েবসাইটে ঢোকার কথা না। ঢোকার কথা না। যদি আমার আর্টিকেল পড়তে আসে তাহলে সে তার ওয়েবসাইট আছে নিশ্চয় এবং সে মানে তার আর্টিকেলকে উপরে নিয়ে যেতে যাচ্ছে। এখন যদি আমি এই লিংকটা আমার ওয়েবসাইটে শেয়ার করি তাহলে তার দেখার একটা সম্ভাবনা আছে, কারণ এখানে এটার ইউআরএল মানে ইয়াটাই কিন্তু এটা হাউ টু র‍্যাঙ্ক ফার্স্ট পেজ অন গুগলে ফার্স্ট পেজে আসার জন্য এই ভিডিওটা। সো আমাদের কিন্তু এই ভিডিওটা দেখার চান্স আছে, আর যদি সে দেখে তার মানে সে আমার ওয়েবসাইটে 9 মিনিট সময় কাটাতে পারে। তো ওইটা আপনার যদি মানে ক্লাসিক এডিটর থাকে তাহলে এক রকমের ইন্টারফেস পাবেন, আর আমি তো ওই এডিটরটা ইউজ করতেছি যার কারণে আমার একটু আলাদা HTML আমি কোডটা দিয়ে দিতেছি। আর যদি প্রিভিউ দেই তাহলে এইভাবে আমার ভিউয়ার দেখতে পারবে। ঠিক আছে, মোটামুটি আবার তো সেভ ড্রাফটের মধ্যে রেখে দিতেছি। বর্তমানে কিন্তু 83% আমার ইয়া হয়ে গেছে। আচ্ছা, আরেকটা চাইলে আমি ভিডিও রাখতে পারি তাহলে আমার স্কোর আরো বাড়বে। আর টেবিল যে জিনিসটা, টেবিলটা এখন যদি আমি আপনাদের বলতে যাই তাহলে তো উদাহরণ দেওয়ার মতো আমার এই মুহূর্তে কিছু নাই, সরি এখন দেখাতে পারবো না। অনেক সময় অনেক ওয়েবসাইটে আমি দেখাই, যেমন drlistbook.list অনেক সময় ওই দেখেন এই ওয়েবসাইটটা টেবিল ব্যবহার করছে। আমার ওয়েবসাইটটা তো সরাসরি গুগল এভাবে সেট আপ করে দিছে, টেবিল ছিল না, এবং এটা ভালোই করছে, আমার সমস্যা নাই। কিন্তু মানে টেবিল যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এইরকম হয়ে যাবে। এইরকম হয়ে গেলে অনেক সময় হয় কি, মানে ওয়েবসাইটে এসে ট্রাফিক বারবার না ঘুরে এখান থেকে মানে আপনার সরাসরি কোনো একটা জায়গায় যেতে পারে, যেমন সরাসরি আপনার অ্যাবাউট আছে যেতে পারবে। এই জন্য টেবিলটাও কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টরের একটি। তো আমার এখানে টেবিল ব্যবহার করার কোনো সিস্টেম নাই, সেজন্য দেখাইতেছি না। সাকিব ভাই আছেন নাকি? আচ্ছা, সাকিব ভাই আপনারা তো ক্লাস দিয়ে সাকিব ভাই ঠান্ডা। আচ্ছা যাই হোক, এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, কিওয়ার্ড ডেনসিটি। মানে আমার ওই কিওয়ার্ডটা আমি কয়বার ব্যবহার করলাম, ওইটা ওরা রেফার করে যে কমপক্ষে 1% ব্যবহার করেন আর সর্বোচ্চ 2% ব্যবহার করেন। ভাই আসি মানে অতিরিক্ত যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমার স্প্যাম হয়ে যাবে সাইটে। কিওয়ার্ড মানে স্টাফিং গুগল ধরতে পারে, স্প্যাম বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি সবসময় রেফার করি 1%-এর ভিতরে রাখেন, তার চেয়ে আমার এখানে আমার স্কোর কম দেখার সমস্যা নাই। আচ্ছা এক্সপেক্ট আর এখানে নাকি আমাকে যে ডাকছিলেন নাকি? আসি মাঝে মাঝে চক্কর মারতেছি। বলছিলাম তো আমার ক্লাসটা মনে হয় ভালো হচ্ছে না। কেন? না না ভাই, আপনারা তো না, আপনার মানে কিছু সময় শুনে মানে এই কনফিডেন্স ছিল যে আপনি ভালো চালা যেতে পারবেন, এই জন্য তো গোসল টোসল করেও আসছি। আমি শান্তিতেই আছি, মানে ঠিকই আছে আপনি যেভাবে করতেছেন, ওই যে এই জন্য আর বেশি মানে বসা লাগে নাই, দেখছি যে আপনি ভালো করতেছেন, চালা যান। এখন আমরা সর্বোচ্চ কিওয়ার্ড যদি ব্যবহার করে তাহলে কিন্তু 1% ব্যবহার করব, তবে আমি বলবো মানে 8 পর্যন্ত ব্যবহার করেন সর্বোচ্চ। যেমন আমি এটা আমার ফোকাস কিওয়ার্ড হচ্ছে এটা, আমি আপনাদের উদাহরণস্বরূপ দেখাইতেছি। ফোকাস কিওয়ার্ড ওইটা, আমি কিন্তু আবার তো পাবলিশ করব না, আপনারা কিন্তু বলে এইভাবে করবেন না, নাহলে কিন্তু কিওয়ার্ড
মানে স্টাফিং এর কারণে আপনাদের পেনাল্টি খাইতে পারেন। বর্তমানে এই দেখেন বাড়তেছে। আগে স্টাফিং করে খুব সহজেই র্যাঙ্ক করা যেত। জি, ওই জন্য 2009 আমি ডিজিটাল মার্কেটিং বাদ দিয়ে দিয়েছিলাম। ওই সময় কিন্তু আমি মোটামুটি ভালোই একটা অবস্থানে ছিলাম এসইওর জন্য, যে কোনো কিওয়ার্ড কে র্যাঙ্ক করাইতে পারতাম খুব কম সময়ে। আর ওই সময় আমার কাছে ইজি মনে হতো, যার কারণে এসইও বাদ দিয়ে দিয়েছিলাম। ওই দেখেন এখন বর্তমানে কত পার্সেন্ট হয়েছে, 89% হয়ে গেছে। আরেকটা যদি ভিডিও ইউজ করি আর টেবিল ইউজ করি তাহলে 100% হয়ে যাবে। কিন্তু 100% হয়ে গেলে যে আপনি গুগলে র্যাঙ্ক করবেন তা কিন্তু না। গুগল মানে অনেক কিছুর উপর নির্ভর করে কিন্তু আপনাকে র্যাঙ্ক দিবে। আর এইভাবে যদি আপনি কিওয়ার্ড গুলা মানে ব্যবহার করেন তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। ওই ফোকাস কিওয়ার্ড গুলা ব্যবহার করতে হবে আপনার বিভিন্ন জায়গায় সুন্দর করে, যেমন এই জায়গায় একটা জায়গায় বসানোর জায়গা আছে, আপনি এই জায়গায় বসাবেন। এই জায়গায় বসানোর একটা সিস্টেম আছে, সুন্দর করে এটাকে মানে যদিও কোনো সময় মানে ম্যানুয়ালি পড়তে আসে যেন বুঝতে না পারে যে আপনি কিওয়ার্ড স্টাফিং করতেছেন। এমন ভাবে দিবেন, তথ্যবহুল হতে হবে, অর্থবহুল হতে হবে, এমন সিস্টেমে দিবেন যাতে পড়তে মানে আমার drlistbook.com যেটা ডিআর মানে কয়েক হাজার বার ব্যবহার করা আছে, কিন্তু এটা তো স্টাফিং ধরতেছে না। কারণ গুগল কিছু জিনিস জানে যেগুলা বারবার মানুষ ব্যবহার করবে এবং এগুলাকে স্টাফিং ধরবে না। মানে গুগল এগুলাকে স্টাফিং ধরবে না। গুগলের এই পর্যন্ত অভিজ্ঞতা আছে, এমন কিছু কিওয়ার্ড আছে যেগুলা ওরা ওদের অ্যালগরিদমে অ্যাড করে দিছে যে এগুলা যদি বারবার কেউ ইউজ করে তাহলে ওগুলাকে তুমি পেনাল্টি দিও না। যেমন একটা হসপিটালের ওয়েবসাইটে 300 জন যদি ডাক্তার থাকে তাহলে 300টা ওয়ার্ড থাকবে না, কিন্তু 300 বার ডিআর লেখা থাকবে, এমবিবিএস লেখা থাকবে 300 বার। তো এই জিনিসগুলা মানে গুগলের অ্যালগরিদমে দেওয়া আছে যে এই জিনিসগুলাকে তুমি কোনো সময় কাউন্ট করবে না। বুঝাইতে পারছি বিষয়টা? জি ভাই। আর ওই যে আমাদের মানে কিওয়ার্ডকে র্যাঙ্ক করার জন্য এই কিওয়ার্ডটাকে আমরা সর্বোচ্চ 0.8 পর্যন্ত নিয়ে যাব, মানে 8 বলতে 80 আর কি, 0.8 তো আর যদি ব্যবহার করতে হয় আমরা সিমিলার কিছু জিনিস এনে ব্যবহার করতে পারি, যেমন র্যাঙ্কিং গুগল ফ্যাক্টরস বা মানে গুগল পেজ র্যাঙ্কিং ফ্যাক্টরস, ওইভাবে মানে একটু আলাদা আলাদা করে ওই জিনিসগুলো বারবার ইউজ করতে পারবো, সমস্যা নাই। ওইরকম আপনি চেঞ্জ করে করে ব্যবহার করতে পারবেন, ওইটা কিন্তু গুগল স্টাফিং হবে না। কিন্তু একই জিনিস বারবার ব্যবহার করবেন না। বুঝাইতে পারছি? জি জি। আর বিশেষ করে হাতিয়ারে শিফাই একটা কথা আছে, আপনার যদি একটা ভালো অথরিটির ডোমেইন না থাকে তাহলে কিন্তু আপনি প্রথম পোস্টগুলো করে কিন্তু র্যাঙ্ক করতে পারবেন না। ধরেন আমি যদি আমার এই আর্টিকেলটা নেল ব্যাটেলের ওয়েবসাইটে দেই তাহলে কিন্তু 2-4টা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক হয়ে যাবে, কিন্তু আমার ওয়েবসাইটে যদি নেল ব্যাটেল এসে মানে 2-4টা কন্টেন্ট লেগে যায় একটাও র্যাঙ্ক করতে পারবে কিনা সন্দেহ আছে, কারণ আমার ওয়েবসাইটের ডোমেইন অথরিটিটা এখনো বাড়ে নাই, আমার ওইটা এখন ট্রাস্টেড মানে ডোমেইন না, যার কারণে কিছু সময় ধৈর্য ধরতে হবে। মানে প্রথম ওয়েবসাইট তৈরি করেই আপনি কিন্তু ধৈর্য হারা হয়ে গেলে চলবে না। এটা এসইও কিন্তু একটা লং টাইম প্রসেস। আপনি গুগল থেকে মানে এসইও করে মানে যে আউটপুটটা পাবেন একটু লেটে পাবেন, কিন্তু যেটা পাবেন সলিড পাবেন এবং মানে ওইটা খুব ভালো মানের পাবেন। আর আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে খুব কম সময়ের ভিতরে বেশি ট্রাফিক নিয়ে আসতে পারবেন, কিন্তু ওই ট্রাফিকে ভ্যালু পাবেন না। যেমন ভাগ্যক্রমে যদি এই জিনিসটা লিখে কেউ আমার ওয়েবসাইটে এসে প্রবেশ করে ইউএস থেকে, তাহলে আমার প্রতিটা ক্লিকের জন্য আমি কি পরিমাণ অর্থ পাবো? $5 বলতেছে, তো কমপক্ষে আমি $2 পাবো। ঠিক আছে, কমপক্ষে $2 পাবো। কিন্তু আপনি যদি সোশ্যাল মানে সোশ্যাল সাইট থেকে ওই ট্রাফিকটা নিয়ে আসেন তাহলে একদিকে সেল পাওয়ার চান্স কম, আবার এর থেকে রেভিনিউ কম পাবেন। একদিক থেকে আপনি মানে গুগলে র্যাঙ্ক তেমন একটা বাড়বে না, আপনার ফেসবুক স্প্যাম ধরতে পারে, আবার গুগলও স্প্যাম ধরতে পারে। অতিরিক্ত একটা ওয়েবসাইটের যদিও অতিরিক্ত মানে আপনার ট্রাফিক
কোনো ফোরাম সাইট কিংবা ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার থেকে নিয়ে আসেন, তাহলে এটা কিন্তু তাদের কাছে স্পাম মনে হয়। আপনি পেইড মার্কেটিং করতেছেন কিন্তু গুগলকে ব্যবহার গুগলের ব্যবসা দিতেছেন না, এটা কিন্তু গুগলের কাছে ভালো লাগে না। জিনিসটা বুঝাইতে পারছি? হ্যালো? ট্রাফিক হইতে হবে গুগল থেকে বেশি। না, বিষয়টা আমি আপনারা বলতে চাচ্ছি, ডাইরেক্ট সার্চ করে হইতে হবে। মানে গুগল সার্চ ইঞ্জিন থেকে আপনি যত ইচ্ছা ট্রাফিক নেন, সমস্যা নাই গুগলের কাছে। আপনি ধরেন ফেসবুক থেকে মার্কেটিং করে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতেছেন, ফেসবুক থেকে মার্কেটিং করে, কিন্তু গুগলের তো মার্কেটিং একটা প্ল্যাটফর্ম আছে। গুগলের কথা হচ্ছে যে আমার প্ল্যাটফর্মে আপনি মার্কেটিং করে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নেন, আপনি আমার সাইটে আপনি টাকা দিবেন না, আপনি অন্য সাইটে টাকা দিয়ে আপনি র্যাঙ্ক ট্রাফিক নিতেছেন, তাহলে আমি আপনার কি জন্য র্যাঙ্ক দিব? বুঝতে পারছি বিষয়টা? গুগলের মার্কেটিং বলতে যে অ্যাডস, গুগল অ্যাডস এগুলো না। গুগল অ্যাডস থেকে আপনার আর অতিরিক্ত যদি আপনি ফেসবুক থেকে নেন, সেক্ষেত্রে আপনার স্প্যাম স্কোর বেড়ে যেতে পারে। স্প্যাম স্কোর বেড়ে যেতে পারে বলতে, আপনি যদি নিউজ পোর্টালগুলোর স্প্যাম স্কোর চেক করেন, তাহলে দেখবেন কোনো ব্যাকলিংক নাই, অথচ ওদের স্প্যাম স্কোর দেখা যাবে 40-50। কারণ হচ্ছে ওরা টোটালি গুগল থেকে তো কোনো ট্রাফিক পায় না, টোটাল ফেসবুক থেকে পায়, ফেসবুক টুইটার থেকে পায়, যার কারণে ওদের স্প্যাম স্কোর বেশি। আমি অনেকদিন কনফিউশনের মধ্যে ছিলাম যে এই নিউজ পোর্টাল গুলো তো কোনো ব্যাকলিংক তৈরি করে না, তাহলে ওদের স্প্যাম স্কোর কেন এত বেশি? ওরা তো কিওয়ার্ড স্ট্রাফিংও করে না, কিচ্ছু করে না। পরে আস্তে আস্তে জানতে পারলাম যে ওরা যে অতিরিক্ত ফেসবুক থেকে ট্রাফিক নেই, গুগল থেকে কোনো ট্রাফিক আসে না, এতে গুগল মনে করে কি আপনি ফেসবুকে পেইড মার্কেটিং করতেছেন না, অথচ ওদের ওয়েবসাইটে পেইড মার্কেটিং করতেছেন না, যার কারণে ওরা আপনারে একটা রেড মার্ক দিয়ে দিতেছে যে গুগলে আপনি র্যাঙ্ক করতে পারবেন না। আম্মা মোটর বন্ধ করো। আর এ বিষয়ে কারো কোনো কোয়েকশন থাকলে বলতে পারেন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের ইয়াগুলার সলিউশন দেওয়ার। ভাই এগুলো তো সব অন পেজ এসইও। হ্যাঁ, এটা হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইওর কথা যদি বলতে যাই, অফ পেজ এসইও তো আমি টোটালি আজকে বেসিকটাই শুধু বলে দিতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমি করতে পারবো না। অফ পেজ এসইও অন্যদিন দাও ভাই, আজ অন্যদিন দাও, সমস্যা নেই। তো আজকে কি এখানে শেষ করা যায় নাকি আর কিছু জানার আছে? থাকলে বলতে পারেন। কাজ দিব, যার যার ওয়েবসাইট কিওয়ার্ড রিসার্চ করেন, সবচেয়ে ভালো হবে কিওয়ার্ড রিসার্চ করেন। কারণ কিওয়ার্ড হচ্ছে, আপনি যদি কিওয়ার্ড সঠিকভাবে প্রপারলি রিসার্চ না করতে পারেন, সেক্ষেত্রে আপনার র্যাঙ্ক করার চান্স খুবই কম। কিওয়ার্ড না থাকলে তো কন্টেন্টই লেখা যাবে না। হ্যাঁ, কিওয়ার্ড, তাছাড়া কন্টেন্ট লেখার সময় বেশ কিছু জিনিস খেয়াল করতে হবে। কন্টেন্ট নরমালি আমি আর্টিকেলটা যখন লিখছি, তখন আমার কাছে তো এত কিছু মনে হওয়ার কথা না, তখন করতে হবে কি, যে বিষয়ের উপরে আপনি কন্টেন্ট লিখবেন, ওই বিষয়ে আপনি গুগলে সার্চ দিবেন, ফার্স্ট কয়েকটা পজিশনে যে ওয়েবসাইট গুলো আছে, ওই ওয়েবসাইট গুলাই যাবেন। যাওয়ার পরে কি আমার কাছে যেগুলো ভালো লাগছে, আমি ওইগুলাকে একটা করে রাখতেছি, আলাদা একটা নোটের মধ্যে রাখতেছি, যে ডোমেইন নিয়ে আমার ওয়েবসাইটে কথা বলতে পারি, আমি ডোমেইন অথরিটি ডোমেইনের এজ নিয়ে কথা বলতে পারি, ডোমেইনের অথরিটি নিয়ে কথা বলতে পারি, কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলতে পারি, আফটার কিওয়ার্ড রিসার্চের পরে আপনার কন্টেন্ট সম্পর্কে অন পেজ এসইও সম্পর্কে কথা বলতে পারি। ক্যানোনিক্যাল ইউআরএল এটা একটু বাধ্যতামূলক দরকার আমার কাছে মনে হয়, যার কারণে ক্যানোনিক্যাল ইউআরএল নিয়ে আর কি করছি। বাউন্স রেট নিয়ে কথা বলতে পারি। যেগুলো আমার কাছে মনে হয়েছে, ওই জিনিসগুলোকে আমি আগে করছি, একটা নোট করছি, নোট করার পরে ওইগুলোর উপরে আমি ট্রাফিক আর্টিকেল লিখতেছি। সেক্ষেত্রে আমি যদি চাই বর্তমানে 10,000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতে, তাও সমস্যা নেই, লিখতে পারবো। আর তাছাড়া আপনার দ্বিতীয় অপশনটা হচ্ছে, আপনি আনসার দ্য পাবলিক ওয়েবসাইট ভিজিট করতে পারেন। অনেক কিওয়ার্ড মিলে না ভাই, ওইখান থেকে অনেক কিওয়ার্ড মিলে বা ওই কোয়েকশন গুলো মিলে। এখানে এখন যদি আপনি কোয়েকশন গুলা আপনি নেল পেটেলের কাছ থেকে নিতে চান, তাহলে ওগুলো দেখা যাবে প্রিমিয়াম, আপনার প্রিমিয়ামে যেতে হবে। তাছাড়া আপনি কৌরা ব্যবহার করতে পারেন, কৌরার মধ্যে ধরেন আমার ফোকাস কিওয়ার্ড কি, ফোকাস কিওয়ার্ড হচ্ছে আপনার এটা
ফোকাস কিওয়ার্ড হচ্ছে আমার এইটা। আমি যদি এটা লিখে যদি আমি সার্চ দিই কোরার মধ্যে, তাহলে এই মানে এটার উপরে মানুষ কি কি জানতে চায়, মানুষ কি কি জানতে চায়। কারণ আমার তো একটা দোকান করলাম, আমার দোকান মানে মানুষের চাহিদা নাই এমন পণ্য রাখলে তো হবে না। যে পণ্যের চাহিদা আছে ওই পণ্য তো রাখতে হবে নাকি। এখন অবশ্যই, কোন অবশ্যই। পণ্যের চাহিদা আছে এই জিনিসটা বুঝতে হলে ইয়াহু আনসার ব্যবহার করতে পারেন এবং কোরা ব্যবহার করতে পারেন। এই দুইটা জায়গা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি মানে আর্টিকেলটা লং করার জন্য মানে আপনি আর্টিকেলটা ইচ্ছা করলেও ছোট করতে পারবেন না। এই জায়গাটা যদি আপনি পড়েন, ইয়াহু আনসার যদি পড়েন আর আপনার কিওয়ার্ড রিসার্চ বা এই আপনার সিমিলার কন্টেন্ট যেগুলো আছে ওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি কিন্তু কন্টেন্ট ইচ্ছা করলেই ছোট করতে পারবেন না। তাছাড়া আপনার কম্পিটিটরের যদি ভিডিওগুলো দেখেন, কম্পিটিটরের কি কি লিখছে, কোন জিনিসটা আপনার কাছে ভালো লাগছে, ওই জিনিসগুলা আলাদা করে করে যদি নোট রাখেন আর ওই নোটের উপর যদি আপনি বিশেষ করে লিখে যান তাহলে আপনার আর্টিকেলটা গুণগত মানসম্পন্ন হবে এবং কোয়ালিটিফুল তো থাকবেই, আর আপনার মানে আর্টিকেলটা বড় হবে। আর চেষ্টা করতে হবে অবশ্যই আপনার কম্পিটিটরের চেয়ে আপনি বড় আর্টিকেল লিখবেন। যেমন আমার কম্পিটিটরের এখানে 3856 ওয়ার্ডের আর্টিকেল আছে, আমি এটা তার চেয়ে বেশি ওয়ার্ডের লিখতে হবে। আপনারা চেষ্টা করবেন মজবার ব্যবহার করতে, কারণ মজবার যদি ব্যবহার করেন তাহলে দেখবেন এই ওয়েবসাইটের মানে মজ অথরিটি কত, তাছাড়া ব্যাকলিংক কতটা আছে সরাসরি দেখতে পারবেন। আর যদি মজবার একান্ত ব্যবহার না করেন তাহলে সমস্যা নাই, গুগলে গিয়ে ব্যাকলিংক চেকার লিখে সার্চ দিলে ব্যাকলিংক চেকার লিখে সার্চ দিলে অনেক ব্যাকলিংক চেকার পেয়ে যাবেন। ব্যাকলিংক চেকার কয়েক কারণে আমরা ব্যবহার করব। নাম্বার 1 হচ্ছে ওরা যে ব্যাকলিংক মানে সাইট থেকে ব্যাকলিংক নিছে, আমরা চেষ্টা করব ওই সাইট থেকে ব্যাকলিংক নিতে, কারণ ও এই পজিশনে আসছে কি জন্য, যাদের মাধ্যমে আসছে ওদেরকে যদি আমরা ধরি তাহলে আমরাও এই অবস্থায় আসতে পারবো। বুঝতে পারছি? তারা দিবনি ভাই, জি ভাই। তারা দিবনি ব্যাকলিংক। ভাই অনেকে টাকা চায়, অনেকে ফ্রিতে চায়, তবে বিষয়টা হইলো ব্রোকেন লিঙ্ক গুলা যদি আপনি ফাইন্ড করেন, মানে ব্রোকেন লিঙ্ক ফাইন্ডের জন্য আলাদা বিভিন্ন টুলস আছে, ওই টুলস গুলা দিয়ে বা প্লাগইন আছে আপনার এক্সটেনশন আছে, ওগুলা দিয়ে যদি আপনি সার্চ করেন ব্রোকেন লিঙ্ক খুঁজে পান, আর যদি মনে হয় আপনার নিশ রিলেভেন্ট আর্টিকেল, আপনার নিশ রিলেভেন্ট আপনার ডোমেইন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন মানে ওদেরকে মানে এরকম একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনের মাধ্যমে ওদের ইমেল আইডি পাওয়া যায়। এই দেখেন আমি ইমেল আইডি পাইছি, ওদের ফোন নাম্বার পাইছি, ওদের ইমেল করে বলতে পারে যে ভাই আপনার এই আর্টিকেলের মধ্যে অমুক অ্যাঙ্কর টেক্সটের মধ্যে আপনি অমুকরে ব্যাকলিংক দিবেন এবং ব্যাকলিংক তো বর্তমানে ওইটা নষ্ট হয়ে গেছে, মানে অ্যাঙ্কর মানে আপনার ব্রোকেন লিংক হয়ে গেছে, আর ব্রোকেন লিংকটা আপনি ডিলিট দিয়ে দেন। আর যদি সম্ভব হয় সেম রিলেটেড আমার একটা আর্টিকেল আছে, আপনি আমার ওই আর্টিকেলের লিংকটা একটু কষ্ট করে দিয়ে দিবেন। সেক্ষেত্রে দেখা যায় অনেক সাইট মানে ট্রাস্টেড সাইট, যে সাইটগুলা আপনার ব্যাকলিংক বিক্রি করে না, ওই সাইটগুলা মানে ফ্রিতেই আপনাকে ব্যাকলিংক দিবে। আর কিছু সাইট আছে ব্যাকলিংক বিক্রি করে, কিন্তু আমরা যে সাইটগুলা ব্যাকলিংক বিক্রি করে নিজের জন্য যদি হয় ওই সাইট থেকে ব্যাকলিংক কিনবো না। এক হচ্ছে টাকার অপচয়, আর দুই হচ্ছে যদি কোনো সময় গুগল বুঝতে পারে যে মানে আমি লিংক কিনতেছি তাহলে কিন্তু পেনাল্টি দিবে। গুগল চায় ব্যাকলিংক গুলো হোক ন্যাচারাল, যেমন আমি আমার এই ডোমেইনে চাইলে বর্তমানে আমি প্রচুর পরিমাণে ব্যাকলিংক নিতে পারতাম, কিন্তু ব্যাকলিংক নিতেছি না, কারণ একটা ওয়েবসাইট লঞ্চ করার সাথে সাথে যদি আমি ব্যাকলিংক নেই তাহলে গুগল মনে করবে এই ব্যাকলিংক গুলো আমি নিজে তৈরি করতেছি, এটা গুগল আমাকে চুকে চুকে রাখবে। যার কারণে যাচ্ছি আমি যে কয়েকদিন গেলে আমি আস্তে আস্তে ব্যাকলিংক শুরু করব, মানে আনুমানিক 2 মাস পরে ব্যাকলিংক তৈরি করা শুরু করা উচিত। ব্যাকলিংকের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকলিংক আছে, যদি অন্য কোনো সময় হয় ইনশাআল্লাহ ব্যাকলিংক নিয়ে কথা বলবো। আর আপাতত ওই অন পেজে প্র্যাকটিস করার জন্য আপনারা সর্বপ্রথম চেষ্টা করেন কিওয়ার্ড রিসার্চ করা এবং একটা আর্টিকেল কিভাবে লিখবেন, কারণ প্রথম অবস্থায় একটা আর্টিকেল লেখানো মানে ভাই আমরা গরিব মানুষ, সামর্থ্য নাই, মানে কাউরে দিয়ে করাইতে পারবো না, তো ওই হিসাবে চেষ্টা করেন যে একটা আর্টিকেল লিখতে, সেটার কোয়ালিটি যেমনই হোক। না কপি বুঝতে পারছি? একটা কপি পেস্ট করে একটা নিয়ে এসে এই যে র‍্যাঙ্ক মেতে প্র্যাকটিস করো, এইটা বেটার ভাই বিষয়টা হচ্ছে কবি
আপনি যদি কোনো সময় আপনারা ইয়া করেন, কপি পেস্ট করেন, আমি জিনিসটা একটা জিনিস দেখাই। বলি ওনার প্র্যাকটিসের জন্য, এখন ওনার তো আর্টিকেল এখন লিখতে পারবে না এত বড়, সো লেখলে আর কি কিছুটা হইলেও লেখা উচিত, মানে মানে এড করবেন, আপনারা কিছু এড করবেন তো, এই যে র‍্যাঙ্ক চেঞ্জ করার জন্য অনেক কিছু মডিফাই করবেন না। মেন বিষয়টা হচ্ছে আমি কয়েকটা জিনিস দেখাই। যদি কোনো সময় কাউরে দিয়ে আপনারা মানে ইয়া লেখান, তাহলে প্লাগিরিজম চেকার দিয়ে আপনারা চেক করে নেবেন যে এই আর্টিকেলটা 100% ইউনিক কিনা, অন্য কোনো জায়গা থেকে কপি করে আনছে কিনা। ওইটা চেক করার জন্য অনলাইনে বিভিন্ন ফ্রি টুল পাওয়া যায়, ঠিক আছে? আপনারা এখান থেকে যদি চেক করেন তাহলে কোন ওয়েবসাইট থেকে কতটুকু ইউনিক, কতটুকু কপি, কোন জায়গা থেকে কপি করে আনছে, টোটালি জিনিসগুলো দেখতে পারবেন। আবার ওয়েবসাইটে টোটালি চাইলে দেখতে পারবেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মানে ওই কন্টেন্টটা কিন্তু আবার স্পিন করা যায়। স্পিন করা যায় বলতে কি, আমার কন্টেন্টটা যদি রিরাইটারের মধ্যে আমি ইয়ে করে দেই, অটোমেটিকলি আমার একটু গ্রামাটিক্যাল চেঞ্জ করে করে মানে স্পিন করে দিয়ে দিবে, মানে আর্টিকেলটা সে রিরাইট করে দিবে, গুগল বুঝতেই পারবে না যে ওইটা মানে কপি কন্টেন্ট। তো নেক্সট টাইম যখন গুগল এটা মানে ওদের মানে ইয়া আপডেট দিবে, অ্যালগরিদম আপডেট দিবে, যদি কোনো সময় বুঝতে পারে যে আমরা আর্টিকেল স্পিন করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের পেনাল্টি দেওয়ার চান্স 99%। আর গুগলের একবার পেনাল্টি খাইলে একটা সাইটকে কিন্তু উপরে নিয়ে যাওয়া খুবই টাফ ব্যাপার। আচ্ছা ইফতেখার ভাই, আজকে এতটুকু পর্যন্ত রাখেন, মানুষ কমে যেতেছে। ইফতেখার ভাই, জি ভাই। গুগল কি যে সরাসরি পেনাল্টি দেয় নাকি কোনো ওয়ার্নিং দেয় এর আগে? ভাই কোনো ওয়ার্নিং নাই ভাই, ডাইরেক্ট পেনাল্টি? ডাইরেক্ট ইয়া। তাহলে তো ভাই এত রিস্ক নেওয়া যাবে না, ওই নিজে নিজেই আর্টিকেল লেখা লাগবে। নিজে নিজে আর্টিকেল লেখেন, আমি নিজে আমার তো গ্রামার আর্টিকেল লিখতে পারে, তারপরে নিজে আর্টিকেল লিখতেছি। না রিস্কের কথা বলতেছেন, আপনারা কি ডোমেইন হোস্টিং নিয়ে একদম রেডি হয়ে গেছেন নাকি? কিওয়ার্ড রিসার্চ শেষ, ওয়েবসাইট বানানো শেষ? ওইটা তো ফ্রি, এই যে যেগুলো আছে লোকাল হোস্টে করেন, অথবা এই যে ফ্রি ও মানে ডোমেইন হোস্টিং যেটা নিছেন ওইটার প্র্যাকটিস করেন। হ্যাঁ হ্যাঁ ভাই, শাকিব ভাই একটা মজার জিনিস বলি আমি আপনারে। হ্যাঁ বলেন। বিষয়টা হচ্ছে আমি 2009 থেকে শুধু ব্লগ স্পটে ফ্রি ওয়েবসাইট খুলি, কিছুদিন কাজ করে কিছুদিন পরে ফেলে দেই, কিছুদিন কাজ করে কিছুদিন পরে ফেলে দেই, মানে কোনোটাই আর কাজ করা হয় না। তখন বিষয়টা হচ্ছে ফ্রিতে ভাই আসলে আজকে করবে, কালকে কিন্তু আগ্রহ থাকবে না। যদি 1000-1500 টাকা বা 2000 টাকা ইনভেস্ট করে, তাহলে ওই টাকার মায়া কিন্তু কাজ করবে। তাহলে নেক্সট ক্লাসে যে একটা টাস্ক করবে, এই জন্য তো আর সবাই কিনতে যাবে না নেক্সট ক্লাসের। না না সেটা ঠিক আছে। আবার তো মানে কিওয়ার্ড রিসার্চের কথা বলে দিলাম, যে ইউটিউবে কয়েকটা কিওয়ার্ড রিসার্চের ভিডিও দেখেন, তারপরে এখানে যদি কোনো ভুল থাকে বা যে বিষয়গুলা আমার জানা আছে, ফ্রিতে যেগুলা টেকনিক আছে ওগুলা শেয়ার করার চেষ্টা করবো, বা গুগলের কিছু অ্যাডভান্স সার্চের অপশন আছে, ওগুলা সার্চের মাধ্যমে কিভাবে মানে দেখা যায় যে অন্য কোনো ওয়েবসাইট এই বিষয় নিয়ে লেখালেখি করছে কিনা, ওগুলা খুঁজে বের করা যায় কিভাবে। তবে প্রথম অবস্থায় ইউএস নিয়ে কেউ মানে টার্গেট করবে না। ইউএস নিয়ে টার্গেট যদি করেন তাহলে কিন্তু আপনাদের মানে কোনো কিওয়ার্ডে কিন্তু ইয়া পাবেন না, সার্চ ভলিউম সব। বুঝাইতে পারছি? ইউএস কে আপাতত কেউ মানে টার্গেট করবেন না, বাংলাদেশ অথবা ইন্ডিয়া টার্গেট করেন, টার্গেট করে মানে কিওয়ার্ড রিসার্চ করেন।